আজ থেকে 4-5 বছর আগের কোন বছর আইমান সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি আল্লাহ, মানুষ হ্যান্ডশেক করতে পারে না কেন জানেন? বিকজ কখনো করে নাই। আই হ্যাভ ম্যাপড আউট অল দ্য থিংস যেটা স্কুলে শেখানো উচিত ছিল বাট শেখায় নেই, কলেজে শেখানো উচিত ছিল শেখায় নেই, ইউনিভার্সিটিতে বলা উচিত ছিল বলে নেই। আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ কিডস ফ্রম এজ 3 to 8 বিকজ ওই সময় আপনার একটা ফর্মেটিভ ইয়ার্স, ওই সময় যদি একটা বাচ্চাকে রাইট এক্সপোজার দেয়া যায় ও কিন্তু জাস্ট ডিফারেন্ট একটা ব্রিড হবে। জবে কিভাবে ল্যান্ড করা দরকার, সিভিটা কিভাবে প্রপারলি লেখা দরকার, ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করা দরকার, লিঙ্কডইনটা কিভাবে ঠিক করা দরকার, রাইট? হাউ টু টক টু ইউর অ্যালামনাই, হাউ টু নেটওয়ার্ক। সবাই বলে ভাই আপনার তো অনেক নেটওয়ার্ক। ট্রাস্ট ইটস নট জাস্ট এ প্রিভিলেজ, ইটস অলসো আ বার্ডেন। আইমান, ধরো তোমাকে একটা অপশন দেওয়া হলো, তোমার এক হাতে 5.8 মিলিয়ন বা 58 লাখ ফলোয়ার্স, আচ্ছা, আরেক হাতে 58 লাখ টাকা। হুইচ ওয়ান উড ইউ চুজ? এনি ডে 5.8 মিলিয়ন ফলোয়ার্স। টাকা না, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আমি আমার লাইফে এতদিনে 5.8 মিলিয়ন আমাকে মনে হয় ফেসবুকে ফলো করে, আমি টাকা 58 লাখের বহু গুণ কামাইছি। সো ওটা আবারও আসবে, আবারও চলে যাবে। বাট দ্যাট ফলোয়ার্স যারা আমাকে পছন্দ করে, যাদের জন্য আমি কাজগুলো করি, যে প্রতিদিন ডে ইন ডে আউটের কাজ করে ইন্সপিরেশনটা আসে, ওরা যদি চলে যায় তাহলে আই এম নাথিং। এখন তোমার কি মনে হয় যে জাস্ট এই ফলোয়ারটা দিলেই যথেষ্ট? আজকে তুমি আইমান না, হ্যাঁ, যে কোনো একজনকে আমি এখানে নিয়ে এসে বললাম যে নাও তোমাকে ফলোয়ার দিব, সেটা না। আমি এটা আমার অনেকজনকে বলি, ব্র্যান্ড ইকুইটির একটা খুব ইন্টারেস্টিং গেম আছে, আমি এটাতে বুঝাই। ইন্টারেস্টিং গেমটা হলো, আমরা যখনই দেখি কোনো একটা ভাইরাল টপিক বের হয়েছে, সবাই এটা নিয়ে ভিডিও করি, রাইট? আচ্ছা, ভিডিও করে আমরা কিন্তু ভিউ পাই, ফলোয়ার্সও পাই। বাট ওই ভিউ আর ওই ফলোয়ারটা কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভিউ বা ফলোয়ারটা হয় না, হয় ভাইরাল টপিকটার কারণে। সো টপিকটা আরও ভাইরাল হয়, বাট দিন শেষে যে ক্রিয়েটার ছিল ওর ব্র্যান্ড ইকুইটি কিন্তু খুব একটা বাড়ে না। সো অফকোর্স র্যান্ডম কাউকে দিয়ে দিলাম 5.8 মিলিয়ন, ওর দিয়ে কোনো লাভ নাই। বাট ইফ ইউ ক্যান বিল্ড ইট, এই 5.8 মিলিয়নের মধ্যে যদি আপনার প্রতিটা ফলোয়ারের মধ্যে আপনার ব্র্যান্ড ইকুইটি জমা থাকে, তাহলে ইউ ক্যান গো সামওয়্যার। এবং এই সেম জিনিসটা কিন্তু ওই যে মানে মিস্টার বিস্ট এবং ওর ভাইয়ের সাথে হয়েছিল, যে মিস্টার বিস্ট শাউট আউট দিছিল ওর ভাই মিস্টার ব্রোকে, বুঝছিস? সো হি গট ফেমাস রিয়েলি ফাস্ট, বাট ও জাস্ট প্রসেস করতে পারতেছিল না, যাচ্ছে আমি এটা কিভাবে আমি মানে ওই যে ইকুইটির কথা বলেন, হি গট কনফিউজড। এক্স্যাক্টলি, অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, বিকজ পুরো সাবস্ক্রাইবারটা আসে মিস্টার বিস্ট থেকে, ওকে বলবে ও মিস্টার বিস্টের ভাই, অ্যান্ড দ্যাট ইজ নট আ ভেরি গুড থিং দ্যাট মিস্টার ব্রো উড লাইক টু হ্যাভ, রাইট? Ayman, I really want to get inside your mind, inside your brain. Yes. তুমি টাকাটাকে কিভাবে দেখো Ayman? I really wanted to ask that question for so long. আমি অনেকজনকে বলছি, ইনফ্যাক্ট আমার মাকে বলি, আমি টাকাটাকে একটা ইউটিলিটি হিসেবে দেখি। ওকে, আমি টাকা পছন্দ করি, ইয়েস, বাট টাকা হারাই গেলে আমার জন্য কষ্ট না লাগে, ওই জন্য আমি টাকাটার সাথে খুব একটা হার্টকে অ্যাসোসিয়েট করি না। আমি দেখি ইটস আ ভেরি ফ্লুইড ইউটিলিটি টুল, এটাতে যে কোনো কাজ করা যায়। আপনার কাছে একটা যদি প্লাস থাকে, আপনি খালি নব খুলতে পারেন, স্ক্রুড্রাইভার থাকলে স্ক্রু করতে পারেন। বাট টাকা এমন একটা টুল যেটাতে যে কোনো প্রবলেম সলভ করা যায়। সো আই সি ইট অ্যাজ আ টুল। সো আমি আমার লাইফে অনেক টাকা হারাইছি, অনেক টাকা আমাকে দেয় নাই বা করে নাই, আমার না খুব একটা আফসোস নাই, রিগ্রেট নাই। বাট আই লাইক টাকা, আমার টাকা পছন্দ। অ্যান্ড ইউটিলিটি যেহেতু একটা সব থেকে ফ্লুইড ইউটিলিটি টুল এইটা, আই রিয়েলি ওয়ান্ট টু গ্যাদার অ্যাজ মাচ মানি অ্যাজ পসিবল, সো দ্যাট আমার যেসব কাজ করার ইচ্ছা আছে সবগুলো জায়গার জন্য আমি ডিপ্লয় করতে পারি। সো আই রিয়েলি ওয়ান্ট দ্যাট। তাহলে এখানে এবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে এরকম পাওয়ারফুল একটা টুল তোমার হাতে এখন আলহামদুলিল্লাহ নিয়মিত আসছে, আরও আসুক, কোন জায়গাগুলো তুমি সলভ করার কথা আরো বেশি ভাবছো? যদিও 10 মিনিট স্কুল আমরা এগুলো জানি, দেখি, ইজ ইট দ্য অনলি থিং অর তোমার আরো অনেক? যেমন আমার খেলতে খুব ভালো লাগে। আমাকে যখন দেখছিলেন না, আমি ঢুকলাম, ডিফারেন্ট জামা পরেছিলাম, খেলি। সো আমার একটা লাইক স্বপ্ন আছে যে আমার বাসার সামনে এরকম খেলার জায়গা থাকবে। কেন? বিকজ আমার ছোটবেলা থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে, আমার বাবা আর্মিতে ছিলেন। সো আজীবন আমার বাসার সামনে একটা মাঠ ছিল। আই টুক ইট ফর গ্র্যান্টেড। আমি ভাবছিলাম সবাই পায়, নাও আই রিয়েলাইজ সবাই পায় না। এখন কিন্তু টাকা দিয়ে খেলি আমরা, প্রতি 1.5 ঘন্টা স্লট 5,000 টাকা দিয়ে খেলতে হয়। সো ওরকম একটা করতে চাই আমি। আই রিয়েলি ওয়ান্ট দ্যাট। নেক্সট হলো, আমি অনেক লেভেল, আমার কাছে মনে হচ্ছে হিউম্যান বিংস হ্যাভ ইনফিনিট পোটেন্সিয়াল। যেটা আমরা রেগুলারলি বলি, উই বিলিভ দ্য ইনফিনিট পোটেন্সিয়াল অর পসিবিলিটি অফ আ ট্রুলি এডুকেটেড অ্যান্ড স্কিল্ড হিউম্যান বিং। ট্রুলি এডুকেটেড কিন্তু জাস্ট আমাদের কারিকুলাম দিয়ে করা হয়তো বা পসিবল না। সো আই ওয়ান্ট টু টিচ দেম আ লট অফ আদার স্টাফ। বাট আমার কাছে টাকা না থাকলে কিন্তু আমার ভেহিকেলটা নাই। আই ওয়ান্ট টু
কিল আপ আ লট অফ পিপল, বাট আমার টাকা না থাকলে কিন্তু আমার ভেহিকল নাই। ও বাই দ্য ওয়ে, আপনি হয়তো লেটেস্ট ট্রেন্ডি ফ্যাশন খুঁজতেছেন বা প্রিমিয়াম কোয়ালিটি স্কিন কেয়ার প্রোডাক্টস অথবা হাই কোয়ালিটি মেকআপ প্রোডাক্টস, এই সব কিছু পেয়ে যাবেন একসাথে এক জায়গায় S.A কর্পোরেশনে। S.A কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং রিটেল কোম্পানিজ ও ই কমার্স প্ল্যাটফর্ম। এখানে কসমেটিক্স, স্কিন কেয়ার প্রোডাক্ট, ফ্যাশন আইটেমসের পাশাপাশি ঘর সাজানোর দারুণ সব হোম ডেকোর প্রোডাক্টস। বর্তমানে ঢাকা চট্টগ্রাম মিলিয়ে তাদের রয়েছে 5টা আউটলেট, আর এখন তো ওয়েবসাইটের পাশাপাশি তাদের মোবাইল অ্যাপও অ্যাভেলেবল। সো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন SSC লাইফস্টাইল অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন, আর লেটেস্ট প্রোডাক্ট ও অফার আপডেটের সাথে এনজয় করুন সেরা শপিং এক্সপিরিয়েন্স। সো ওই ভেহিকলগুলো যখন আসবে, আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ কিডস ফ্রম এজ 3 to 8, বিকজ ওই সময় আপনার একটা ফর্মেটিভ ইয়ার্স, ওই সময় যদি একটা বাচ্চাকে রাইট এক্সপোজার দেয়া যায়, ও কিন্তু জাস্ট ডিফারেন্ট একটা ব্রিড হবে। এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায় না। সো এইসব জায়গায় কাজ করতে চাই, অ্যান্ড ফর দ্যাট মানি ইজ জাস্ট এ ভেহিকল ফর মি। সো যখন আমি টাকাটা পাবো, আই ওয়ান্ট টু ডিপ্লয় দেয়ার, বিকজ আই লাভ সিং থিং গ্রো, আই লাভ বিল্ডিং স্টাফ। মজা লাগে, আমি একটা কিছুটা বানাইলাম, খুব মজা লাগে। সো ওই জিনিসটা আমি আরো এক্সপিরিয়েন্স করতে চাই। ইটস লাইক এ ডোপামিন রাশ, right? So I want to have more of those dopamine rush so that, you know, I get more happy. Exactly. এখন হচ্ছে 3 থেকে 8 বছর বা ক্লাস 3 থেকে 8 এরকম যাদের নিয়ে কাজ করার কথা ভাবতেছো, তুমি কি মনে করো যে তাদেরকে আসলে কোন জিনিসটা তুমি দিতে চাও? মনে করো তারাও কি এরকম ধারণ করবে, ওকে আমরা এখন আয়মান ভাইয়ের মতো আমরাও এখন অনেক টাকা লাগবে, তাহলে ফাইনালি আমি ওই জিনিসগুলো কাজ করবো? বিকজ এই এতক্ষণ পর্যন্ত ওরা শুনতে পারলো কি, সেটা হচ্ছে একটা মাঠ হইতে পারে, এতক্ষণ ওরা শুনতে পারলো কি টাকা দিয়ে যে কোনো কিছু করা যায়। এইবার ওরা চিন্তা করবে, ওকে আই শুড বি এনার্জেটিক এবং আমার অনেক টাকা লাগবে। হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট দেম টু অ্যাকোয়ার? অ্যাবসলিউটলি। আমি এজ 3 to 8 বললাম যেটা, ওখানে কিন্তু আই এম নট আ স্পেশালিস্ট। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে যারা কাজ করে তাদেরকে দিয়ে আমি করবো, বাট আই ওয়ান্ট টু ডু দ্যাট। ইউনো, আমার একটা কোথায় মাথায় আসছে, আমার একটা ফ্রেন্ডের বাচ্চা আছে 3 বছর বয়সী। সো আমরা ওদের বাসায় গেছি, যাওয়ার পর আমরা সবাই খাচ্ছি টাচ্ছি। ওই বাচ্চাটা আমাদের সাথে টেবিলে বসছে, একটা উঁচু একটা চেয়ার দিয়ে, একটা আইপ্যাড দিচ্ছে, টানা 1.5 ঘন্টা ও আইপ্যাডে খেললো, একটা টু শব্দ করে। আমি বললাম কি এটা? দেখলাম একটা বিদেশি অ্যাপ যেটা দিয়ে ওকে লিটারেসি আর নিউমারেসি শেখাচ্ছে। ও বেসিক্যালি খেলার ছলে ABCD 1 2 3 4 শিখছে। আর লাইক ও ওয়াও, এইটা দিয়ে যদি ওকে হুক করে ফেলা যায়, এরপর থেকে জাস্ট লেভেল আপ করবো, ও জাস্ট দুনিয়ার সব যাবতীয় জিনিসপত্র কনজিউম করতে থাকবে। এরকম তো মজার জিনিস নাই। আমাদের প্রবলেম কি, আমাদের কিন্তু এডুকেশন ইনভেন্ট করার কিছু নাই। এডুকেশন আপনাকে যখন দিতে হয়, দেয়ার প্রসেসটাতে ইনভেনশনের অনেক জায়গা আছে। আমি ওই জায়গাটাতে কাজ করতে চাই। এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে যে এই যে টাইম টু টাইম যারা রিসিভ করতেছে, আমি ধরে নিলাম হচ্ছে 1990-তে যারা শেখাতেন যে প্রফেসরসরা বা টিচার্সরা, তারা যেই সিস্টেমে তখন শেখাতেন বা যেই বইগুলো তখনও তৈরি হয়ে আছে, সো সেইগুলোর মধ্যে ইনোভেশন কীভাবে আনা দরকার, উই আর সিইং এডটেক। আলহামদুলিল্লাহ এডটেক অলরেডি খুব দারুণ কাজ করতেছে। তোমরা ইভেন যখন অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করলাম, মানে দ্যাট ওয়াজ আমরা অনেক বছর 4-5 বছর আগে থেকে শুরু করছিলাম। অগমেন্টেড রিয়ালিটি যখন আসলো, মানে এটা কিন্তু পুরো আসলে আমি বলবো এপোচ মেকিং ছিল যে এটা কি হইতেছে বাংলাদেশে, এটা কি হইতেছে, দ্যাট ওয়াজ অসাম। এখন তুমি একটু বলো তো, পার্টিকুলারলি যদি আমরা টাকা নিয়ে কথা বলা শুরু করছি, কিন্তু টিচারকে পাইছি এই জায়গাগুলো ছাড়া উচিত না যে পার্টিকুলারলি কোন কোন জায়গাগুলোকে আসলেই এখন অ্যাড্রেস করা দরকার, সলভ করা দরকার? ভেরি গুড। আমার ইনফ্যাক্ট এইটার আমি বলতে গেলে 3 ঘন্টা লাগবে, বিকজ আই হ্যাভ 3 স্প্রেডশিটস। একটা হলো স্কুলে শেখায়নি, কলেজে শেখায়নি, ইউনিভার্সিটিতে শেখায়নি, অ্যান্ড এটার আন্ডারে আই হ্যাভ ম্যাপড আউট অল দ্য থিংস যেটা স্কুলে শেখানো উচিত ছিল বাট শেখায় নেই, কলেজে শেখানো উচিত ছিল শেখায় নেই, ইউনিভার্সিটিতে বলা উচিত ছিল বলে নেই। সো ইফ আই স্টার্ট জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া, যেমন মানি ম্যানেজমেন্ট আমাদেরকে কখনোই শেখানো হয় নাই। বলা হয়েছে কি অর্থই অনর্থের মূল। হায় হায়, বড় হয়ে আমরা শিখছি কি যারা ধনী তারা খারাপ, যারা গরিব তারা ভালো। বিকজ বাংলা সিনেমা অলওয়েজ এটাই দেখাইছে, যারা একটু ধনী ওরাই খারাপ। চৌধুরী সাহেবের চরিত্র খারাপ, চৌধুরী সাহেবও খারাপ। সো এটার কারণে না আমাদেরকে কাইন্ড অফ হ্যান্ডিক্যাপ করে ফেলছে মানি ম্যানেজমেন্টে। অ্যান্ড উই আর নট ভেরি গুড অ্যাট মানি ম্যানেজমেন্ট, ভেরি ব্যাড। অ্যান্ড এটার কারণে বলছেন টাকার ব্যাপারে মানুষের ধারণাটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ যেই সব জিনিসপত্র কিন্তু যা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ওটার ব্যাপারে কিন্তু আগ্রহ বেশি। আবার ইউ হিয়ার কাঁচা টাকা চরিত্র নষ্ট করে দেয়। সো এই জিনিসপত্রগুলো থেকে যেমন আমি যদি সিম্পলি মানুষকে শিখাইতে পারতাম যে মানি ম্যানেজমেন্টের বেসিক্সগুলো কী, তাহলে খুব ভালো হতো। সেকেন্ড, কমিউনিকেশন। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে নিয়ে সব থেকে বেশি কাজ করি এবং ট্রাস্ট মি,
আমাদের পুরো কারিকুলাম 1 থেকে 12-এ কোনো প্রেজেন্টেশন নাই, কোনো কথা বলার কোনো স্কোপ নাই, আজীবন খালি লিখছি। আপনি চাকরির লাইফে কতটুকু লিখেন? আপনি টাইপ করেন, আপনি মুখে কথা বলেন, লেখালেখির কোনো কাজ নাই। সো কমিউনিকেশনে তারা খুবই দুর্বল। নট জাস্ট দ্যাট, আমি ভার্সিটিগুলোতে যাই, আমি প্রায় 70টা ভার্সিটিতে গেছি, আর 144, সো হাফ ডান। অ্যান্ড অল অফ দোজ প্লেসেস আই ফিগার্ড খুবই ট্যালেন্টেড ছেলে, খুবই ভালো, জাস্ট নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না জন্য চাকরিটা পাচ্ছে না। বেসিক। থার্ড, পিপল ম্যানেজমেন্ট। আমরা খুবই খারাপ, আমরা অকওয়ার্ড। কেউ একটা সামনে দাঁড়ালে আমরা জানি না হাই বলতে হয়, সালাম দিতে হয়, কেমন আছেন বলতে হয়, হ্যান্ডশেকটা কেমনে করতে হয়। ইভেন টু দ্যাট ডিগ্রি মানুষ হ্যান্ডশেক করতে পারে না, কেন জানেন? বিকজ কখনো করে নাই। বিকজ আই শেক আ লট অফ হ্যান্ডস উইথ মাই স্টুডেন্টস, 2 আঙ্গুল দেয়, এরম করে, এরম করে। ইউ আর কিডিং মি? সিরিয়াসলি, বিকজ নার্ভাস অফকোর্স। যখন আপনার ফার্ম হ্যান্ডশেক কখন হবে? যখন আপনি একটা পজিশন অফ পাওয়ারে থাকবেন, আপনি যার সাথে কথা বলছেন তার সাথে কি কথা বলতে ব্যাপারে আপনার কনফিডেন্স থাকবে। আ লট অফ থিংস, ছোটখাটো জিনিস। ক্যান ইউ শো আওয়ার অডিয়েন্স হাউ টু মেক আ গুড হ্যান্ডশেক? শাবাশ স্যার, এই যে হ্যাঁ, পারফেক্ট। ঠিক আছে স্যার, আমাদেরটা ঠিক আছে স্যার। হ্যাঁ, ছোটখাটো জিনিস আমি জানেন সেশনে যে শিখাই যে কিভাবে বসতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, এতদিনে শিখাতে হচ্ছে বিকজ আমাদের কখনো শিখে না। আমি নিজে রিসেন্টলি শিখছি, আমরা একটা কোর্স লঞ্চ করছি কমিউনিকেশন মাস্টার ক্লাস তাসান ভাইকে দিয়ে। ওটার একটা স্ক্রিপ্ট পুরোটা আমার লেখা, ওটা হলো লিসেনিং লাউডলি। সো আইল জাস্ট শো ইউ হাউ টু লিসেন লাউডলি। So I'm on a mobile. You have heard about talking loudly, right? Listening loudly. আমরা যখন আজকাল থাকে আমার হাতে অলওয়েজ একটা মোবাইল থাকে, মোবাইলটা অন থাকে, আপনি কথা বলতেছেন, আমি এইভাবে আসি, রাইট? হ্যাঁ। সো আই এম নট লিসেনিং টু ইউ। হাউ অ্যাবাউট আমি মোবাইলটা বন্ধ করি, আই এম লিসেনিং আ বিট মোর লাউডলি। হাউ অ্যাবাউট মোবাইলটা আমি উল্টো করে রাখলাম, একটু লাউডলি। হাউ অ্যাবাউট আমি মোবাইলটা এখানে রাখলামই না, আর একটু লাউডলি। হাউ অ্যাবাউট আমি সামনে আপনার দিকে একটু ঝুঁকে গেলাম, আর একটু লাউডলি। আমি একটু আপনার দিকে তাকাইলাম, আই কন্ট্যাক্ট মেনটেন করলাম, আরো লাউডলি। আমি একটা স্মাইল রাখলাম আপনার কথা, রাইট পয়েন্ট, যেটা আপনি করতেছেন, এন্ড হেড নট করলাম, রাইট? লিসেনিং লাউডলি, রাইট? উই হ্যাভেন্ট লার্ন হাউ টু লিসেন লাউডলি। মানুষের কান দুইটা, মুখ একটা, শুনতে হয় বেশি, বলতে হয় কম, রাইট? 2:1 এক্স্যাক্টলি, 2:1। তিনজন আছে, একজন কথা বলছে, দুজন চুপ করে আছে, রাইট? একদম মিলে গেছে। সো এই জিনিসপত্রগুলো শেখানো হয় না। আই রিয়েলি ওয়ান্ট টু টিচ দ্য কিডস দিস and this way. In this way, yeah, absolutely. আমি যাই The fun way. আমি স্টেজে উঠে চেয়ার নামাই দেখে বলি, you know what, this is how you sit, you don't sit like this, বসে একদম পিছে চলে যাবা, you can't bend. Well, oh yeah, I saw in one of your probably I can call that a podcast with Nobel bhai, where you saw say je bhai, আমি আপনাকে দেখছি যে আপনি কিভাবে মিটিং এ বসে পেছনে পিঠটা লাগিয়ে নেন, পুরো পশ্চার জেস্টারটা এমন ভাবে রেডি হয়ে যায়, ইনস্ট্যান্টলি সামনের পারসনটা আপনার দিকে তাকিয়ে আমার কনফিডেন্ট গায়। সো আমি একেবারে গ্রামের প্রত্যন্ত স্কুলও আমি এরকম সেশন নিচ্ছি, এন্ড সেশন নেওয়ার পরে I could see the difference. They could sit properly, they could stand properly. তারা হ্যান্ড জেস্টার ঠিক হয়ে গেছে, আই কন্ট্যাক্ট করতে লজ্জা পায় না আর, রাইট? সো এই জিনিসগুলো, সো এগুলো হলো স্কুলে শেখায়নি। কলেজে শেখায় নিতে থাকবে হলো যে ক্যারিয়ার প্ল্যান, সায়েন্স আর্টস কমার্স কখন চুজ করতে হয়, কোন ইউনিভার্সিটিতে যাবো ওটা প্ল্যান করতে হয়। যেমন আমি বড় ভাই সাদমান, আমার ছোট ভাই সাদমান, কিন্তু আমি বলছিলাম তুই কি মেডিকেলে যেতে চাস, ও বলছে না, তাহলে বায়োলজি নেওয়ার দরকার নেই। বায়োলজি না নিয়ে ও ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়েছে, অনেক সোজা সাবজেক্ট, ইজিলি প্র্যাকটিক্যালি A+ পাওয়া যায়, ওর লাইফ ওয়াজ ভেরি ইজি, এবং সব জায়গায় চান্স পাইছে। ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ও বুয়েটে চান্স পাইছে, ও আইবিতে চান্স পাইছে, ও MIST বিউপিতে প্লেস করছে টপ 3-তে, সব জায়গায়। ইটস বিকজ দ্য প্ল্যানিং ওয়াজ রাইট। আই রিয়েলি ওয়ান্ট টু টিচ দেম দিস। অ্যান্ড ফর ইউনিভার্সিটি কিডস, ইউনিভার্সিটির পারপাস কি? একটা হিউম্যান বিংয়ের ট্রু পোটেনশিয়ালটাকে আনলক করা, রাইট এক্সপোজার দেওয়া, অ্যান্ড তাকে একটা জবে ল্যান্ড করা। বাট এই 3টা পার্ট আমাদের কারিকুলামে কথা বলা হয় না। সো জবে কিভাবে ল্যান্ড করা দরকার, সিভিটা কিভাবে প্রপারলি লেখা দরকার, ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করা দরকার, লিঙ্কডইনটা কিভাবে ঠিক করা দরকার, রাইট? হাউ টু টক টু ইউর অ্যালামনাই, হাউ টু নেটওয়ার্ক। সবাই বলে ভাই আপনার তো অনেক নেটওয়ার্ক আছে, বাট আমি তো 0 থেকে শুরু করছি, আই হ্যাভ নো ওয়ান। বাট ডু ইউ হ্যাভ আ নেটওয়ার্কিং স্প্রেডশিট? নো। আই উইল টেল ইউ হাউ টু ক্রিয়েট আ নেটওয়ার্কিং স্প্রেডশিট। আমি বলি যে দেখো তুমি নেটওয়ার্ক করতে চাও, একদম 0 লেভেলে আসো, গ্রেট। তুমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও? ভাইয়া আমি তো টেলকোতে কাজ করতে চাই, গ্রেট। তাহলে টেলকোর কয়টা কোম্পানি আছে? ভাইয়া এই তো 4টা কোম্পানি আছে, লিখো। আচ্ছা, তোমার সিনিয়র ভাইয়ারা আছে না, আপুরা আছে না, ওখানে কাজ করে? হ্যাঁ ভাইয়া আছে, তাদের নাম লিখো, লিখছে, বসাইছে, কন্ট্যাক্ট নাম্বার দাও, ফেসবুক লিঙ্ক, লিঙ্কডিন লিঙ্ক। তারপর আমি ওকে বলে দিচ্ছি এই মেসেজটা ফেসবুকে পাঠাবা, এই মেসেজটা লিঙ্কডিনে পাঠাবা। ওর ইউনিভার্সিটি জুনিয়র, সো তোমার সাথে অফকোর্স কথা বলবে, এভরিবডি ওয়ান্টস টু পে ইট ব্যাক, রাইট?
ইউনিভার্সিটি জুনিয়র যদি তুমি বলো যে ভাইয়া আপনি যেই জায়গায় আছেন, আপু আপনি যেই জায়গায় আছেন, আমি আপনার জায়গায় যেতে চাই, অফকোর্স হেল্প করবে। গেট দ্য ফার্স্ট মিটিং, ক্যালেন্ডারটা বুক করো ওনার, বি প্রফেশনাল, অ্যান্ড দেন হ্যাভ দ্য ফার্স্ট মিটিং। ইউ গেট ইউর রেফারেন্স ইন দ্য কোম্পানি দ্যাট ইউ ওয়ান্ট টু গো টু, অ্যান্ড ইউ গেট দ্য গাইডেন্স ফ্রম দ্য বেস্ট পার্সন যার জায়গায় তুমি যাইতে চাও। সিম্পল। এই জিনিসটা যদি একজনকে ধরায় দিই, এনি ওয়ান ক্যান রেপ্লিকেট, বাট নো ওয়ান ডাজ ইট। সামওয়ান নিডস টু টিচ দেম দ্যাট। সো in short, that is what a power pack lesson. What a power pack lesson. Alhamdulillah. So I have a lot of it. So first year, second year, third year, fourth year, মানে 20 80টা, তার মধ্যে একটা আমি বললাম যে নেটওয়ার্কিং করা। So এইভাবে করে ডিটেইল আউট করা। So this is really I want to do it because আমার কাছে মনে হয় I'm a very average person. I don't have any talent, but millions of people hear me, listen to me, and probably get inspired by me. তার মানে আমি চিন্তা করছি, আচ্ছা what did I do right? Apart from communication, nothing fancy. I haven't invented anything. আমি ম্যাথস আর ইংলিশের টিচার ছিলাম, আমি পিথাগোরাস ইনভেন্ট করি নাই, আমি কোনো গ্রামার রুল ইনভেন্ট করি নাই। Probably I just figured out a better way to communicate. If I just hone someone with that skill, that person can grow much faster, right? So I really want to do that. নাফিস, একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে একটা মানুষের এইভাবে শেয়ার করার জন্য জাস্ট ইনফরমেশন আছে থাকলেই হয় না, প্যাশন এবং হ্যাপিনেসটা দেখতে পাচ্ছিস। এই মুহূর্তে আমি কিন্তু এই পডকাস্ট শুরুর আগে আমি একটু ডিজি ছিলাম, এরকম ছিলাম, ইনস্ট্যান্টলি ইট গট ট্রান্সফার্ড। এখন আমার ভেতরে একটা হ্যাপিনেস আসছে, কন্টাজিয়াস, রাইট? এক্স্যাক্টলি। এবং আমাকে বলতে হবে ভাই তুই কাম ডাউন, না কাম ডাউন হইস না, ডোন্ট কাম ডাউন। মজার ব্যাপার হচ্ছে ওকে এভাবে আসি, সেটা হচ্ছে ইয়েস দ্য হ্যাপিনেস। সো আমাকে একটু বলো যে তুমি তাহলে এই যে কাজগুলো করতেছো, আমার কেন জানি মনে হচ্ছে যে এগুলোর পেছনে হয়তো বা হ্যাপিনেসটাই কাজ করতেছে। ইয়েস অ্যাবসলিউটলি। আমি যদি 10টা সেশনে যাই, 2টা হয় কর্পোরেট বা পেইড গিগ, 8টা আমি ফ্রিতে যাই। আমি কখনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা পয়সা নিই না। আজ পর্যন্ত আই হ্যাভ গন টু লাইক 400 to 500 স্কুলস, কলেজ, ইউনিভার্সিটিস কম্বাইন্ড, একটা টাকাও নিই নেই। কেন? বিকজ I get the dopamine rush. When I teach them something, ওদের চোখগুলো একদম হয়ে যায়, হ্যাঁ I love that. বিকজ ওদের মধ্যে একটা বোধোদয় হয়, এই বোধোদয় থেকে অনেকজনের অনেক কিছু হয়ে যাবে। I know that. I want to feel that. আমার কাছে আমি টিচার হইতে চাইছি কেন? বিকজ আমি কোচিংয়ে পড়াইতাম, in front of me there were like 40 kids. ম্যাথে যখন নতুন নতুন জিনিস শিখাইতাম, I still have goosebumps. এই যে এখন বলতেছি, আরে ভাই আমরাই তো গুজবাম্পস পাইতেছি, তুমি গুজবাম্পস পাবো, আমরাই তো গুজবাম্পস পাইতেছি। I used to love that. ওরা বলতো ভাই এটা এইভাবেও করা যায়, ম্যাথ এত সহজ। এই কথাগুলো আমাকে খুবই ইন্সপায়ার করছে। আমার কাছে মনে হয় এটা রেগুলারলি করা উচিত, অ্যান্ড হেন্স আই ডু দ্যাট। আর আমার লাইফে ইটস ভেরি সিম্পল। হ্যাপিনেস ভার্সেস মানি, ইটস অ্যাবসোলুটলি হ্যাপিনেস, অ্যাবসোলুটলি। বিকজ অফকোর্স মানি টেক্স কেয়ার অফ দ্য স্টাফস যেটা আনহ্যাপিনেস ক্রিয়েট করে। সো ইউ নিড মানি, নো ডাউট, বাট ওই থাকে না, ইউ নিড আ ট্রু কলিং, আ ট্রু প্যাশন, যেটা কিনা আপনাকে ওই হ্যাপিনেসটা দিবে। দিস আই গেট বাই টিচিং সামওয়ান, দিস আই গেট বাই ক্রিয়েটিং আ গুড কন্টেন্ট যেটা মানুষের হেল্প করে, দিস আই গেট বাই প্লেইং ফুটবল। সো একটা জিনিস আছে না, যেরকম আমি যেরকম, যেহেতু আমি রাজশাহীতে থাকি, আমি যখন রিক্সাতে, আমাদের তো ওখানে ওরকম ট্রাফিক নাই, মাঝে মাঝে আমি জাস্ট রিক্সাতে ঘুরি, এত শান্তি লাগে। রাজশাহী শহরটা অনেক ক্লিন, রাজশাহীটার শহরটা বাংলাদেশের সবচেয়ে ক্লিন শহরগুলোর মধ্যে একটা, বাতাসের কোয়ালিটি অনেক বেটার। হ্যাঁ, তুমি তো রাজশাহীতে গেছো অনেকবার, মোটামুটি তুমি গেছো। সো তোকে কি হ্যাপি রাখে বলতো সাজ্জাদ? হোয়াট মেক্স ইউ হ্যাপি ম্যান? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে ছোটবেলা থেকে আসলে একরকম ছিল, আমি আসলে খুব এক্সট্রোভার্ট মানুষ ছিলাম। আইমানও অনেক এক্সট্রোভার্ট। I used to be an introvert, but right now what? Professional কারণে extrovert হয়ে গেছি। আমি মনে করি যে সাদমান অনেক ইন্ট্রোভার্ট, বোঝা যায় যে সাদমানও ইন্ট্রোভার্ট। সাদমানও ইন্ট্রোভার্ট। আমি নিজেও ইন্ট্রোভার্ট, ও এক্সট্রোভার্ট। লাইক তুমি কি, would you call yourself extrovert or introvert? আমি এখন I think I have played the extrovert self. মানে প্রতিটা মানুষের বিভিন্ন রোল আছে, কিন্তু you are a self, but you have many roles that you play. I have played so many roles which required the extrovert self. এর কারণে না আমার ভিতর থেকে I guess belief systemও হয়ে গেছে যে আমি an extrovert. তুমি কিন্তু, আমরা এরকম অনেকের সাথে কথা বলছি, আমি এখন ওইভাবে নাম বলতেছি না, আমার মনে পড়তেছে, সেটা হচ্ছে ক্যামেরার সামনে একরকম পার্সোনালিটি, ক্যামেরার পেছনে আরেক রকম পার্সোনালিটি প্লে করতে করতে
ক্যামেরাটা অফ হয়ে গেলেই একরকমের স্যাডনেস তাদেরকে ধরে বসে, যেটা কিনা আমি বলবো ওই মানুষটার জন্য আসলে খুবই কষ্টদায়ক একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে। Whereas তোমার বিলিফ সিস্টেমটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে ক্যামেরা অফ হইলেও কি অফ ক্যামেরা তো হি ওয়াজ লাইক দিস, হি ওয়াজ লাইক দিস এক্স্যাক্টলি। সো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে কোন জিনিসটা আমাকে হ্যাপি করে, আমি কিন্তু ছোটবেলা থেকে এরকম হতো কি বুঝছো, কোনো একটা মনে করে স্টেজে উঠছে, ওই যে কোন ছড়াটা বলবো কোন কবিতাটা বলবো, আমাকে যদিও বলতো যে বলো হচ্ছে এইটা ওইটা সেটা, কিন্তু আই উড অলওয়েজ চুজ যে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, মানে ওই যে ছন্দওয়ালা যেগুলো দেখে কি মানুষজন মজা পাচ্ছে। তারপর আমাকে আবার মনে করো কোনো একটা নাটকের মধ্যে নিছে রোল প্লে করার জন্য, পুরো নাটকে আমার জাস্ট চরিত্রটা ছোট্ট কি একটা হচ্ছে ফকিরের চরিত্র, হ্যাঁ, কিন্তু ওই চরিত্রটা আমি এমনভাবে করলাম পুরো নাটক ব্লার হয়ে গেছে আমাদের হাসতে হাসতে হাসতে, মানে আই ওয়াজ সাপোজ টু সে যে কি ভিক্ষা কেন দিবি না, ভিক্ষা তোরা দিতে হবো, আমি ওটা এমনভাবে করবো ওকে ধাক্কাটাকে মেরে মেইন চরিত্র পড়ে গিয়ে গড়ায় পড়ে যেতেছে, আমি কি মজা লাগতেছে না, মানে আই ইউজ টু লাভ যে মানুষ মজা পাচ্ছে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো যে সামনের মানুষটা আনন্দ পাচ্ছে নাকি। তো ওই জিনিসটা মনে হয় আস্তে আস্তে যত বড় হচ্ছে তখন জিনিসটাকে মনে হয়েছে কি না ওই সামান্য সময়ের একটু হাসিটাই যথেষ্ট না, আদারওয়াইজ আই উড বিকাম স্ট্যান্ড আপ কমেডিয়ান প্রবাবলি। এরপর আস্তে আস্তে মনে হচ্ছে না বিগার রেসপন্সিবিলিটি আছে, মানুষের মনে হয় অনেক সময় ধরে ভালো লাগার জন্য যদি কিছু করতে পারি, তার ভালো থাকার জন্য যদি কিছু করতে পারি, সেইটা আমাকে ইভেনচুয়ালি একটা সুন্দর ঘুম দিবে, শান্তি দিবে। আর আরেকটা জিনিস যদি আমি মনে করি যে ওকে দ্য ওয়ান হু সেন্ট মি হিয়ার ক্রিয়েটেড মি, তিনি যদি খুশি থাকেন তাহলে অ্যাবসলিউটলি। সো এইটা অ্যাকচুয়ালি হ্যাপিনেসের ডেফিনেশন, আর কি বলবো। অ্যান্ড হোয়াট মেক্স ইউ হ্যাপি, এই যে একটু আগে যেটা শুনলাম পুরোটাই শুনতেছি কি স্টুডেন্টস এরা আমি একটু যেতে চাই হচ্ছে যে অফিস এনভায়রনমেন্টে, ইউ আর রানিং বিজনেসে সবাইকে হ্যাপি রাখা যায় না। ওই যে there is a very what I can say popular quote, আইসক্রিম বেচো, তুমি সবাইকে হ্যাপি করতে চাইলে আইসক্রিম বেচো, এক্স্যাক্টলি, বাট ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি। সো হোয়াট ডু ইউ ডু ইন ইউর অফিস? এখন একটু ডিফিকাল্ট, 10 minute স্কুল এখন 270 পিপল, সো একটা বিশাল টিম, 9 floors, 25,000 স্কোয়ার ফিট, অনেক বড় হয়ে গেছে। সো আগে যেটা হয়তো আমি সব এমপ্লয়ির সাথে না পার্সোনাল টাচ রাখতাম, আই ইউজ টু নো পার্সোনালি ওর বাসা কোথায়, ও কি করতে পছন্দ করে, ওর ফিউচার ড্রিম কি, সব কিছু। এখন ওইটা আসলে হয়ে ওঠে না যেহেতু টিমটা বড় হয়ে গেছে। আমার একটা উইকনেসের জায়গা হলো আই হ্যাভ আ হার্ড টাইম সেইং নো টু পিপল। সো এটার কারণে ইন মাই 5 years বিফোর, মানে আমাদের এখন যেমন হেড অফ এইচআর যে আছে সে গ্রামীণ ফোনে ছিল, 17 বছর এক্সপিরিয়েন্স, ভেরি সিনিয়র। সো আমাদের সিও আসছে, ইটস ভেরি সিনিয়র। সো তারা সব কিছু গুছাচ্ছে। সো আমাকে এখন ওই হায়ারিং বা ফায়ারিং কোনোটাই করতে হয় না, বাট ফায়ারিং ওয়াজ মাই উইকনেস, আই কুড নট এভার ফায়ার সামওয়ান। It's tough. It's very tough. When you are personally connected with someone and তুমি বলবা যে চলে যাও, তুমি তোমার মাথায় এটা বলার আগে আসতেছে সামনে ঈদ, ওর বাসায় কি হবে, ওর বোনটাকে তো আমি চিনি, ওর মাকে আমি চিনি। আমাকে এখন এটাতে আমি শিখতেছি, আই হ্যাভ দিস উইকনেস, আমি এই পার্টিকুলার জিনিসটা মানে পারি না। Pretty bad at firing. Can I share something? যে আমি বুঝছো মানে আমার প্রায় 8.5 বছরের মতো ক্যারিয়ার, চাকরি বাকরি বা অন্যান্য সবকিছু মিলে। তো আমার প্রথম যে কাজটা আমি করলাম ওটাও একটা লার্নিং ছিল। আই ডো নট নো ওয়েদার ইউ রিমেম্বার, বিডি ইউথ নামের একটা ছিল, bdYouth.com এরকম কিছু একটা ছিল। এনিওয়ে, সো বিডি ইউথে তখন কি হয়েছে, কিছুদিন আমরা লার্নিং করার পর নানান ট্রেনিং নিয়ে খুব বিজি হয়ে যাই। একটা সময় এরকম হয়ে যায় যে 4.5 বছর ধরে আমি ওখানে কাজ করতেছি, যদিও আমি বুঝতে পারতেছিলাম যে এখান থেকে বের হওয়া উচিত, কারণ যেই কাজগুলো অ্যাকচুয়ালি আমি করতে চাই সেগুলো না করে এমন কিছু একটা করতেছি যেন দিন আনি দিন খায়ের মতো হচ্ছে অনেকটা। আমি বের হতে পারতেছিলাম না, বিকজ মাই রেসপন্সিবিলিটি ছিল কি, আমি যদি প্রপারলি প্রজেক্ট নিয়ে এসে টাকা পয়সা আনি তাহলে টিমের বেতন হবে, এরকম হবে না হবে। আবার টিমে মনে করো টিমে আছে 10 জন ধরে নিলাম, হ্যাঁ, 10 জনের মধ্যে 3 জনকে প্রপারলি কাজ দিতে পারছি, বাকিরা কাজ পাচ্ছে না, আপসেট, কিন্তু বেতন প্রপারলি দিতে হবে, স্বাভাবিক। সব মিলে কেমন একটা হজবরল সিচুয়েশন, তখন আমি ছাড়তে পারতেছিলাম না। ওকে, এনিওয়ে, এখন এই বয়সে এসে আমি বুঝতে পারতেছি আমি যে ওটা দেরি করে ছাড়ছিলাম এটা খুব খারাপ ছিল আমার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বের হচ্ছিলাম না দেখে অনেকে বের হতে পারছিল না। ওরা বলতো কি, ভাই আপনি চিন্তা করেন না, জমি বেচার দরকার হলে অফিস চালাবো। খুব খারাপ ছিল ওদের মানে ওদেরও এই যে গ্রোথে আমি মনে হয় হ্যাম্পার করছি, বিকজ রিজিক তো আল্লাহর দে, আমি কি টেনশন করার কি আছে আমার, যে আমি না থাকলে ওর বাসায় চুলা জ্বলবে কিভাবে? নো,
এক্স্যাক্টলি। সো এইটা বোঝাটাও মনে হয় ইম্পর্টেন্ট। আর একটু আগে যেটা বললো অফিসে ঠিক আছে, ফ্যামিলি বা তোমরা যদিও ভাই তুই ভাই ফ্যামিলির মধ্যে কি এরকম কখনো কাউকে আনহ্যাপি করতে হয় না? বা খুব একটা না। সাদমানকে তো যেটা বললাম সবাই চিনে, সাদমান বই পড়তে অনেক পছন্দ করে, ও একটা ওর নিজের ওয়ার্ল্ডে সারাক্ষণ থাকে, ও কন্টেন্ট ক্রিয়েট করে, ও প্রচুর পডকাস্টিং করে, প্রচুর বই পড়ে ফাটায়। অ্যান্ড ওর সাথে আমার মেনলি যখন কথা হলো রাতেবেলা, আব্বু আম্মু ঘুমায় গেছে, আমি লেট করে আসছি, আচ্ছা ঠিক আছে দেশ ও জাতির কী অবস্থা, কন্টেন্ট ক্রিয়েটারদের ভবিষ্যৎ কী, টাকা পয়সা নাকি হ্যাপিনেস, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করি। কারণ ও মনে করেন ফিলোসফিক্যাল মানে মোটা বই পড়ে শেষ করে ফেলছে, তো ওগুলো আড্ডা দেওয়া হয়। আমার বাবা অনেক সোশ্যাল, আব্বু ঘুরতে ফিরতে পছন্দ করে, সো দ্যাটস গ্রেট। আমার মা আবার অতটা ঘুরতে ফিরতে পছন্দ করে না, সো আম্মু পছন্দ করে হলে বাসায় থাকো, বসে কথা বলো, চলো আড্ডা দিই, এটা। আর আব্বু হলো একটু লেটস ডু সামথিং। আবার সাদমান, আমি আবার লেটস ডু সামথিং, সাদমান আবার বাসায়। সো দ্যাটস দ্য ডাইনামিক্স ইন দ্য হাউস। ইন্টারেস্টিং। সো নাফিস, তো হ্যাপিনেস অনেক হয়েছে, এবার আবার বিজনেস, আবার টাকা পয়সা। তুই মানে নাফিস আছে, টাকা পয়সার কথা না হইলে হয় না? আচ্ছা, মানে আমি না মাঝে মাঝে এরকম চিন্তা হয় আর কি, যে এত এখন ইউ গাইজ হ্যাভ 270 এমপ্লয়িজ, রাইট? এত কিছু হ্যান্ডেল করো কেমন, এবং মানে হাউ? আই হ্যাভ আ 4-step প্রসেস। এটা আমাকে অনেক হেল্প করছে। ইটস নট মাই প্রসেস, আমি শিখছি। এলিমিনেট, অটোমেট, ডেলিগেট, মুভ আপ। I'll tell you how it works. এলিমিনেট মানে হলো আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করি যেটা করার দরকার নাই। এটা আমি আগেও করতাম, এখন আমি ফিগার আউট করছি। অনেক মাইক্রো ম্যানেজ করি, আমার টিমের আমার এগেনস্ট একটা কমপ্লেন, ভাই আপনি এত মাইক্রো ম্যানেজ করার দরকার নাই, করেন না, আপনি চিল করেন না। সো আ লট অফ থিংস শুড বি এলিমিনেটেড ফ্রম মাই টাস্ক লিস্ট। তারপরে যেগুলো বাকি থাকবে ওগুলো করতেই হবে, ওগুলোকে অটোমেট করতে হবে। অ্যান্ড 2023 থেকে বেটার ইয়ার কোনো দিনই ছিল না অটোমেশনের, রাইট? এআই অ্যান্ড অটোমেশন দ্য বেস্ট ইয়ার। সো ইউ অটোমেট ইউর ওয়ার্কফ্লো। যখন এটা অটোমেট হয়ে গেছে তখন তার আপনার দেখার দরকার নেই, ইউ ডেলিগেট ইট টু সামওয়ান। কাউকে ডেলিগেট করে দেন। ওয়ান্স ইউ ডেলিগেট ইউর টাস্ক টু সামওয়ান, ইউ ক্যান মুভ আপ, মিনিং দ্যাট আপনি একটা বড় রোল নিতে পারবেন। আবার ওইখানে সেম, এলিমিনেট দ্য টাস্ক দ্যাট ইউ ডোন্ট নিড টু ডু, দেন অটোমেট, দেন ডেলিগেট, দেন মুভ আপ। এই সাইকেলটা যত ফাস্ট আমরা ঘুরেতে পারবো তত উপরে উঠবো। সো আমার কাছে মনে হচ্ছে যে আমার লাস্ট 8 years 10 minute স্কুলের জার্নিতে এই সাইকেলটা যখন অনেক ফাস্ট ছিল, কোম্পানি অনেক গ্রো করছে। যখন এই সাইকেলটা অতটা ফাস্ট হয় নাই বা করতে পারি নাই, একটু স্টেগনেন্ট ছিল। সো এইটা সারাক্ষণ অন রাখা। এইখানে এইটাতেই মনে হয় অনেকে আর কি স্টাক হয়ে যায়, বা এই জিনিসটা হয়তো বা অনেকেই বা ফাউন্ডার্সদের বা বলো যে বিজনেস যারা করে এই জায়গাটা অনেকেই আটকায়, যে মাইক্রো ম্যানেজ করতে। এই জিনিসটা আমাকে শিখাইছিল আমাদের ইনভেস্টার। সেকোয়ার ক্যাপিটাল আমাদেরকে যখন ইনভেস্ট করলো, ওদের তো একটা পুরো প্রোগ্রাম থাকে যেখানে আমাদেরকে শিখাই। একটা জিনিসের ব্যাপারে সবাই বলতো যে লুক, if you're the founder, you're the CEO, your job is 3. 1, set the vision for the company and give the directions. 2, maintain all internal and external stakeholders, meaning government, NBR, tax, সব এই জিনিস। And third, make sure the company doesn't run out of money, meaning that fundraising profitable হলে তো রাখো। এই 3টা কাজ যদি তুমি প্রপারলি করতে পারো, you're a good founder and CEO. বাকিগুলো করার দরকার নাই। আর বাকিগুলো করার দরকার নেই, তখন কোয়েশ্চেন কেমনে হবে? হায়ার গুড পিপল। আমরা হায়ারিংয়ের ক্ষেত্রে উই অফেন হাইড বিহাইন্ড এক্সকিউজ, অ্যান্ড তখন আমরা আমাদের কমফর্ট জোন থেকে পরিচিত মানুষজনকে নেই, বা অনেক সময় মিডিওকর পারফরমেন্সও টলারেট করি, অ্যান্ড আমিও করি। সো দ্যাট হ্যাজ বিন মাই উইকনেস। সো এটা আমি আস্তে আস্তে বেটার করার চেষ্টা করতেছি। সো ইফ ইউ ক্যান হায়ার দ্য বেস্ট পিপল, ইউ ডোন্ট ইভেন নিড টু থিঙ্ক অ্যাবাউট আ পার্টিকুলার ডিপার্টমেন্ট। আমার এখন 2-1টা ডিপার্টমেন্ট আছে যেটা আমাকে জাস্ট রিপোর্ট করে, ওদের সাথে 2 মাসে একটা মিটিংও হয় না, বিকজ পারফেক্টলি চলতেছে, জাস্ট রিপোর্ট করতে থাকে। তার মানে ওই সেম ডিপার্টমেন্টের কম্পিটেন্সি যদি আমার সবগুলো ডিপার্টমেন্টে থাকতো তাহলে তো হয়ে যেত, ডান। ইউ ডোন্ট নিড টু বি অন দ্য অফিস। সো এইখানে তোমার ধরো যে ইউ সে যে হায়ার দ্য বেস্ট পিপল, বাট অনেক সময় ব্যাপারটা কি এরকম হয়ে যায় না? সো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, শুড আই গ্রুম আপ একদম ফ্রেশার থেকে করে ফ্রেশারকে গ্রুম আপ করবো? বিকজ আমি এখন স্টার্ট করতেছি, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপিটাল। এই জায়গাটা হাউ শুড উই? হ্যাঁ, সো ফর স্টার্টার্স আমার মনে হয় গ্রুম করে করাটা বেটার, বিকজ আপনার কালচার বুঝবে, এটা বুঝবে। সো ইউ হ্যাভ আ ফিউ পিপল যারা কিনা আপনার কালচারের পিলার, ওরা ধরে রাখবে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে বাইরে থেকে কিছু কিছু মানুষ নিতে হবে। সো এটা যদি করা হয়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে কাজ করছে, যারা এমন একেবারে শুরু থেকে যারা কাজ করতো ওদের অনেকে কিন্তু এখনও কাজ করে। সো
ওরা কিন্তু কালচারাল পিলার হয়ে গেছে, ওদের সাথে আমার ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট কিন্তু অন্য লেভেলের। সো ওরা বাকি আরও নতুন 3-4 জনকে নিয়ে জিনিসপত্র ড্রাইভ করতে পারে। বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি কন্টেন্ট ক্রিয়েশন থেকে আমি বলি, আ লট অফ ক্রিয়েটার্স ভিডিও করার পরে নিজে এডিট করে, অন্য এডিটার নিবে না। কেন? না এটা না ঠিক টাচটা থাকে না আমার। এখন কাহিনী হলো, পৃথিবীর যত মুভি হয়েছে, পৃথিবীর যত শো হয়েছে, কোনোটাতেই শো রানার নিজে যে এডিট করে নাই। হয়েছে তো ভালোই তো হয়েছে, ভালো ভালো মুভি তো হয়েছে, রাইট? দ্য প্রবলেম ইজ উই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট আ প্রপার ব্রিফ ফর দ্য এডিটর, অ্যান্ড দেন আমরা বলি যে আমার ওই টাচটা আসতেছে না। সো আমরা আইদার ব্রিফটা বানাইতে পারি না, অথবা রাইট মানুষ হায়ার করতে পারি না, অথবা প্রবাবলি আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টের কারণে দুইটা মিলানো পসিবল হচ্ছে না। বাট ওই যে টাচটা না থাকা ইজ নট আ বিগ রিজন। কারণ হলো যে there are few leverages. গায়ে গতরে কষ্ট করে এটা এক ধরনের লেভারেজ, টাকা একটা লেভারেজ, কোড অ্যান্ড মিডিয়া আরেকটা লেভারেজ। সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মিডিয়া বা কোড এটার লেভারেজটা ইজ ইনফাইনাইট। যত বেশি মানুষ দেখতে পারে কোনো অসুবিধা নেই। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখলেও আপনার পয়সা খরচ হবে না, 2 মিলিয়ন দেখলেও পয়সা খরচ হবে না, ইউটিউবের উপর আছে। বাট গায়ে গতরে কাজ করতে তো আপনার সময় দিতে হচ্ছে, রাইট? ইটস আ ফাইনাইট রিসোর্স। আপনি আপনার ফাইনাইট রিসোর্স দিয়ে যখনই ফাইট করবেন, আপনি ওটাকে স্কেল করতে পারবেন না। তো সো ফাইনাইট রিসোর্স যেগুলো আছে, আপনার সময়, আপনার নিজে কাজ করা, এই জিনিসগুলো খুবই দ্রুত চেষ্টা করতে হবে কীভাবে ডেলিগেট করা যায়, কীভাবে স্কেল করা যায়। সো দ্যাটস লাইক আ ভেরি অবজেক্টিভ সলিউশন। একদম পয়েন্টের কথাবার্তা। এখন এই জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যখন আমরা ভিশন ট্রান্সফার করতে চাই, কারণ কি তুমি হচ্ছে যে ডেলিগেট করতে, ওই যে ডেলিগেটের স্টেজটায় আসলে না, তুমি এলিমিনেট করে ফেলছো, তুমি অটোমেট করতেছো, ডেলিগেট করতে চাচ্ছ। এই অটোমেট ডেলিগেশন একদম এলিমিনেট করার কথা তো ধরা খাচ্ছি, সেটা আমি ধরে নিলাম, আমি ফাইনালি মেনে নিছি যে আমাকে ছাড়তে হবে। হ্যাঁ, আমার বাচ্চাটা খাবার খাওয়ার সময় সব এলোমেলো করে ফেলে, তাই আমি ওকে হাতে খেতে দেই না। হি উইল নেভার লার্ন টু, তাই না? কখনো হাতে খাওয়া শিখবেই না। ওকে, এইটা বুঝতেছি, কিন্তু ওই যে অফিসে গেলে আমি আবার ডিফারেন্ট পারসন হয়ে যাই। আচ্ছা, তো আমি ঠিক আছে এলিমিনেট করলাম, আমি অটোমেট করতে পারতেছি না বা চেষ্টা করতেছি, আমি ডেলিগেট করতে চাই। এখন কথা হচ্ছে, আইমান, দুই রকমের মানুষ আমি দেখি। একটা হচ্ছে এন্টারপ্রেনার, ব্যবসা লস হলে যে মানুষটা লস হয়, আর আরেকজন হচ্ছে এন্টারপ্রেনারও হয়। অর্থাৎ এই লোকটা এমপ্লয়ি, কিন্তু এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট আছে। ব্যবসাটা লস হলে ডিরেক্টলি তার বেতনে লস না হলেও, ব্যবসাটা লস হলে তার কোনো না কোনো জায়গায় ক্ষতি হতে পারে। এবার আমাকে বলো যে তুমি কি এরকম এন্টারপ্রেনার তৈরি করতে পারতেছো যারা আইমান 3 মাস না থাকলেও একদম তুমি বলবা যে ওকে, দিস আর দ্য পিপল যারা অলরেডি শিখে গেছে কিভাবে ডেলিগেট করতে হয়? ইয়েস, অ্যাবসলিউটলি ইয়েস। হ্যাঁ, আর আমার মনে হয় দ্যাটস দ্য ওয়ে টু গো। বিকজ আপনি বাংলাদেশে অনেক মানুষ আছেন যাদের 30টা 40টা কোম্পানি আছে, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, কেমনে করতেছে? সিস্টেমে দরকার। আর এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমিও আমার কোম্পানির সিইও, আমি ওনারশিপ এক্সপেক্ট করি সবার কাছ থেকে। ওনারশিপ দেওয়ারও একটা জায়গা আছে কিন্তু। সো আমরা যেমন, আমাদের কোনো কো-ফাউন্ডার ছিল না, আমরা ফান্ড রেজ করার পর আমরা কো-ফাউন্ডারশিপ অ্যানাউন্স করলাম, আমরা আরও 5 জনকে বিজনেস পার্টনার বানালাম ডিরেক্টলি ইকুইটি দিয়ে, আমরা 10% স্টক আলাদা করে রেখে দিয়েছি আমাদের এমপ্লয়ীদের জন্য। আমাদের নেক্সট ফান্ডিং রাউন্ডে সবাই ডাইলুটেড হবে, বাট আমাদের ইসপ পুলটা, মানে এমপ্লয়ীদের যে স্টক, ওইটা আমরা ওই 10%ই রাখবো। বিকজ উই ওয়ান্ট টু ক্রিয়েট মোর এন্টারপ্রেনার্স, সো দ্যাট ওরা কোম্পানিটা নিজের মনে করে চিন্তা করে। একটা হলো বলা যে টেন্ডেন্সিগুলো আমার, আর স্টক থাকা হলো বলাটার মধ্যে পাওয়ারটারও বেশি। এক্স্যাক্টলি। সো উই নিড টু। বাংলাদেশটা হয় না, আমরা অনেক সময় ভাবি বাংলাদেশে নিজের আইডিয়ার ব্যাপারে আমরা অনেক অবসেসড অর পজেসিভ, অ্যান্ড আমরা ভাবি যে আইডিয়াটা কেউ একটু নাড়াচাড়া করলেও ঝামেলা হয়ে যাবে। এখন কাহিনী হচ্ছে যে এই জিনিসটা যদি আপনি কাউকে নাড়াচাড়া করতে না দেন, আপনি একা তো কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন না। সো এই কমফর্ট জোনটাকে আপনার আসতে হবে। একদিনে সবাই আসে না। অফকোর্স আপনি যদি 10 জনের উপর ট্রাস্ট করেন, আমি বাই দ্য ওয়ে এটাতে বিলিভার যে আই ট্রাস্ট পিপল আ লট। ইনফ্যাক্ট আমরা এবার 10 মিনিট স্কুলে একটা ইন্টারেস্টিং সার্ভে করেছি। সো পিপল ফোরাম হয়, সবার জিনিসপত্র রিভিউড হয়, প্রমোশন সব হয়। সিএক্সও যারা আছে, মানে দ্য কো-ফাউন্ডার অ্যান্ড সিএক্সও, ওদের পিপল ফোরাম হয় না। তো আমাদের এইচআর টিম সবাইকে পাঠাইছে সার্ভে, 38টা কোয়েশ্চেন, যে কী মনে করো না মনে করো, এবং সবাইকে রেট করবে, মানে সিএক্সও থেকে আমাকে, সিওওকে আর সিটিওকে, এবং ওখানে ইমপ্রুভমেন্ট পয়েন্টার্সও লিখতে বলছে। আই গট আ লট অফ ইমপ্রুভমেন্ট পয়েন্টার্স, যে এটা করা উচিত, এটা করা উচিত, কারণ সামনে হয়তো বলতে অ্যানোনিমাস, যেগুলো বলতে পারে, অ্যান্ড আই লাভড ইট।
মানে পড়তে অনেক কষ্ট হচ্ছিল যে ও শিট এটা আমি তো এরকম না সো এই জায়গাটাতে আমার কাছে দুটো রিয়েলাইজেশন হয়েছে। একটা রিয়েলাইজেশন হলো ওই যেটা বললাম, যারা নিজে খালি কিছু করতে চায় এরা না মানে একটা বাবলে থাকে, এই বাবলটা বার্স্ট করাটা খুবই দরকার। আর দ্বিতীয়ত হলো যেটা বললাম, 10 জনকে দিলে 2 জন আপনার ট্রাস্ট ভাঙবে, বাট 8 জন কিন্তু ভালো কাজ করবে। আপনার 8টা কিন্তু শেয়ারনিগান পেয়ে গেলেন যারা কিনা আপনার জন্য একদম ফাটাই দিবে। ট্রু, এটা কিন্তু 100তে 100। আর আমার একটা বিলিভ ছিল, যেটা বললাম যে আমি মানুষের ট্রাস্ট করতাম অনেক ইজিলি, যেমন এটা আমার ইমপ্রুভমেন্ট পয়েন্টে আসছে যে the CEO trusts people too easily to a point that it seems like he's gullible. like a message. তো এখন আমার মানুষের ট্রাস্ট করতে ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয় ট্রাস্ট ইটস নট জাস্ট এ প্রিভিলেজ, ইটস অলসো আ বার্ডেন। আমি তোমাকে যদি 5 লাখ টাকা দিয়ে দিই, it's a, of course it's a privilege, but it's also a burden because you need to take care of that 5 লাখ টাকা, it's an আমানত, right? Of course. So আমার কাছে মনে হয় অনেক মানুষ এটা বুঝে, কিছু মানুষ এটা বুঝে না। So যারা বুঝে, those are the people in your inner circle. So 8 জন থেকে 2 জন ব্রেক করবে, খোদা হাফেজ, বাকি 8 জনকে নিয়ে you make a unicorn. Exactly. Unless you trust people and you start the process, you will never find those 8 জন। এক্স্যাক্টলি, ওনারশিপ খালি বললে নাও ওনারশিপ তো দিতে হবে। নিবে কি ওনারশিপ? সব কাজ যদি আপনিই করেন, ওনারশিপ নিবে কেমনে? আমি টক্সিক কালচার দেখে বড় হয়েছি, এই কারণে আমি বুঝতেছি কোনো দিন দেয়া যাবে না, কারণ দিলে এই 8 জনের মধ্যে 2 জন যে আমার সাথে এই ফ্রড করবে, এই 2 জনের জন্য আমার কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। এই মাইন্ডসেটটার কারণে তো ওই 8 জনকে হারানোর রিস্ক আমি নিতে পারি না। আর যদি হারাই তাহলে আমি কখনো গ্রো করব না। আই থিঙ্ক আমার লাইফের সবথেকে বিগেস্ট ফিয়ার ইজ বিং স্টাক। when you are stuck at one, যেমন দেখেন স্থবিরতা আপনাকে ডিপ্রেসড করে দিবে, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন, মানে মন খারাপ করা দেয়। আমার স্থবিরতা ভালো লাগে না। আমার মা আমাকে বলে এমন তুই তো ফড়িং এর মতো লাফাইতে থাকে, যেখানে কি তুই। বাট আমার যে মনে হয় যেগুলো সব যখন মন খারাপও হয়, ইফ ইউ জাস্ট গো আউট অ্যান্ড হ্যাভ আ ওয়াক, ফিল বেটার। বাট আপনি যদি রুমের মধ্যে বসে থেকে জাস্ট শুয়ে থাকেন, স্থবিরতাটা আমাকে কেন যেমন আমার মানে ডাউন করে ফেলে অনেক। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য সাইন্টিফিক ইয়ে, বাট আমার জন্য এটা অনেক ম্যাটার করে। সো আই রিয়েলি ফিয়ার বিং স্টাক। সো আমি অনেক চেষ্টা করি যেন জিনিসপত্র আনস্টাক করা যায়, অ্যান্ড আই রিয়েলি নিড নাও পিপল সো দ্যাট যারা আমাকে হেল্প করতে পারবে। আই ওয়ান্ট নাফিস টু শেয়ার আ স্টোরি, বিকজ আমি এটা জানি। সেটা হচ্ছে নাফিসও এটা বা বলবে, সেটা হচ্ছে কোভিড বা প্রি কোভিড এরকম অনেকগুলো সময় গেছে যখন আমরা দেখা যেত যে বদ্ধ থাকছি। হ্যাঁ, তারপরে লাইফে অনেক রকম ট্রান্সফরমেশন আসে না আমাদের। সেটা হচ্ছে নাফিস, তুইও লাইফে নানা রকম ট্রান্সফরমেশন পাইছিস, যেখানে মনে হচ্ছে যে ওকে এতদিনের বন্ধুগুলো তাহলে কি আসলে বন্ধু না? আচ্ছা, অনেক মানুষের সাথে এখন আর মিশতে পারছি না, নিজেকে খুব একা মনে হয়। সেই সময়গুলো ডিপ্রেসড হওয়াটা সবচেয়ে সহজ। আমি একা হয়ে যাচ্ছি, আমি চুপ হয়ে যাচ্ছি। আচ্ছা, এইরকম একটা ডিসকাশনে আমরা, তুই মনে পড়ে নাকি জানি না, আমরা এই জন্য বলতেছিলাম, আচ্ছা এই জন্য মনে হয় পুরুষদের জন্য বাধ্যতামূলক 5 বেলা তোমাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। ইউ উইল হ্যাভ টু ওয়াক আউট অফ হোম, এবং আরও 10টা লোকের সাথে দেখা করতে হবে। দেখা হইলে তো সালাম দিয়ে হাসতে হবে, কথা বলতে হবে। তুমি রুমে থাকতে চাইলেও থাকতে পারবা না। না, উই আর সোশ্যাল ক্রিয়েচার্স, রাইট? আমার কাছে এটা মনে হয় যে কি আমার মানে ন্যাচারাল, ইভেন আমার কোভিডের সময় অনেকে ডিপ্রেসড হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক ইটস অনলি ইউ, আই থিঙ্ক ইটস মোস্ট অফ দ্য পিপল, যে আমরা ন্যাচারালি কিন্তু ফুটবল খেলতাম, ছাদে ফুটবল খেলতাম, বল বাইরে যেয়ে পড়তো, এবার তাকায় থাকতাম কার মাথায় পড়ে বল পড়ছে, আল্লাহ বলে করোনা। তো অনেক আমার বাসার যে মালিক আছে সে আমাকে রীতিমতো ঝাড়ছে। আমি লাইফে অনেকদিন পর ঝাড়ি খাইছি। তুমি কিন্তু ভালো ফুটবল খেলো। আমরা ওই যে একটা দেখছি, কি ক্রিয়েটররা খেলতেছে নিয়ন মোটামুটি খেলে, ভালো খেলছো ভাই, প্লে ওয়েল। এখন একটু ইনজুরি কারণে তোমার টিমে এফকে ছিল, ও মাই গড, অসাধারণ খেলছে। অপোনেন্ট আমি দেখি কি এফকে ওর পা থেকে বল নিয়ে নিচ্ছে ওর দলে থেকে। এনিওয়েজ, সো তোমার লাইফে এই যে স্পোর্টস জিনিসটা, রাইট, তুমি ফুটবল খেলাটা অনেক বেশি পছন্দ করো। একটা জিনিস কি, আমরা এই যে এখন বড় হয়ে গেছি, আমরা এখন ইউনো উই আর গ্রোন আপ, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ইউনো I'm not going to ask you when তুমি কবে বিয়ে করতেছো. This is not a typical, we're not going to ask you. But চাইলে বলতে পারো. Anyways, আচ্ছা, যাই হোক, একটা জিনিস আমি
সিরিয়াসলি আমরা সাফার করি সেটা হচ্ছে আমরা কিন্তু খেলি না বড় হয়ে, যেমন ছোটবেলায় কিন্তু আমরা রেগুলার বেসিসে খেলি। কিন্তু বড় হয়ে দেখো আমরা কিন্তু এখন আর খেলতেছি না, এন্ড দেন আমরা কোনো এক্সারসাইজ নাই, এন্ড দেন আমাদের এই ব্যথা ওই ব্যথা হ্যান্ড ব্যথা ত্যান ব্যথা, মানে আমি নিজেই সাফার করতেছি, রাইট? সেই জায়গাটা এত অল্প বয়সে এত বুড়ো হয়ে গেছি। এইটা একটা আলাদা করে পার্ট কেটেও ভিডিও আপলোড করার কথা করলে ভালো হবে। আমি বলি আই হ্যাভ আ ভেরি মানে এক্সপেরিমেন্ট করছি আমি, এক্সপেরিমেন্টের রেজাল্ট আপনাকে বলি। ফার্স্ট অফ অল, হিউম্যান বিংস, হিউম্যান বডি ইজ নট সাপোজ টু সিট অ্যান্ড ওয়ার্ক। হাজার হাজার বছর ধরে আমাদের জিনের মধ্যে কি আছে? কাজ করে, গায়ে গতরে কাজ করা করে অভ্যস্ত। এই কয়েক জেনারেশন আসছে যে আমরা বসে থাকি, কারণ আমাদের একটা পটবেলি হয়, আস্তে আস্তে বড় হয়ে হয় ঝামেলা, রাইট? সো হিউম্যান বিংসের মানে বডিটা যেই কারণে বিল্ড, আমরা কিন্তু ওই টাইপের কোনো কাজই করি না। ইটস লাইক লিটারালি এই হাতের উপর আর নাথিং এলস। সেখানে প্রেশার পড়তেছে, রাতেবেলা ঘুম হয় না, এটা ইটস ভেরি আনহেলদি। সে এক্সপেরিমেন্টটা কীরকম? ভিডিওতে বলেও লাভ নাই, সামনাসামনি বলেও লাভ নাই যে ইউনো একটু এক্সারসাইজ করো, জিমে যাও, দৌড়দৌড়ি করো, ফুটবল খেলো। সাহেব মেয়েরা স্মল এক্সপেরিমেন্ট, ইট ওয়ার্কড। তো আমি আজীবন খেলছি, অনেক কিছু খেলছি, টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলাম, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, বাস্কেটবল, ভলিবল সব খেলছি। আই নেভার র্যান, কারণ আমার মনে হয়েছে যে দৌড়ানোর মধ্যে আর কি আনন্দ, এটার মধ্যে জিতা আর অত কিছু দিয়ে। বাট আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, এখন অনেকগুলো রান হয়, মিনি ম্যারাথন হয়, 7.5 কিলো 10 কিলো, রাইট? আমার সব ফ্রেন্ড সার্কেলকে বলছি যে দৌড়া, জিম কর, কেউ কিছু করে নাই। আমি ওদেরকে পুশ করে বলছি আচ্ছা একটা মিনি ম্যারাথনে আয়, সবাই ইন টু হাইপ ক্রিয়েট করছে, সবাই রাজি হয়েছে। ওরা যখন দৌড়টা কমপ্লিট করছে, দে লাভড ইট। তারপর একটা মেডেল পাইছে এত বড়, দে লাভড ইট। আশেপাশে দেখে সবাই খুব হ্যাপি পিপল, বিকজ ওয়াইল ইউ আর রানিং আপনার বডি এন্ডোরফিন রিলিজ করে, ইউ ফিল হ্যাপিয়ার, রাইট? ভোরবেলা 5:30 রান শুরু করছেন, আসলে রান শেষ হয়েছে তখন সূর্য দেখছেন, ইটস লাইক দ্য নেচারের মধ্যে দৌড়েছেন, লাভ ইট। অ্যান্ড গেস হোয়াট, 10 জন ছিল, এবার আরেকটা রান আসতেছে হাতের ঝিলে 21 তারিখে। 10 জনের মধ্যে 9 জন আবারও দৌড়াচ্ছে, একজনও দৌড়াতে চাচ্ছিল, ওর কক্সবাজার যাইতে হবে। ওই একজন আমি, না এখন একজন আমি হবো, আমাকে নিয়ে নাও। সিরিয়াসলি, বাট দ্য ফান পার্ট ইজ আমরা ভাবি কি, হিয়ার্স দ্য ক্যাচ, মোটিভেশন থেকে অ্যাকশন আসে। ইটস ফলস, অ্যাকশন থেকে মোটিভেশন আসে। সো ওর মোটিভেশন আছে, আমি কি করলাম, ফার্স্ট থেকে এটা অ্যাকশন দিয়ে দিলাম, ওইটা যে ডোপামিন রাশ আছে, এখন ওর সবাই ভাই কবে রান। অ্যান্ড গেস হোয়াট, 10 মিনিট স্কুলে ফার্স্ট বার বলছি, 10 মিনিট স্কুলে 9 জন পার্টিসিপেট করছে। এই রানে 10 MS থেকে 70 জন পার্টিসিপেট করতেছে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি অফকোর্স পুশ করছি যে এই উই শুড রান অ্যান্ড অল, বিকজ আই নো ওকে আমি যত কিছুই করি, বড় HR সেশন করি, সেমিনার করি, হেলথ নিয়ে ডাক্তার আনে কথা বলি, কিচ্ছু হবে না। আর ও যখন একবার দৌড়টা দিবে, ফিনিশ লাইন ক্রস করবে, মেডেলটা পাবে, হিল গেট সো মাচ মোর মোটিভেটেড টু ডু দ্যাট। এটা একদম প্রুভেন, আই লাভ দ্যাট। সো ইউ শুড রান। 3টা এন্ডুরেন্স স্পোর্টস আছে, রানিং, সুইমিং, সাইক্লিং। রানিংটাতে কিচ্ছু করা লাগে না, স্টার্ট ডুইং দ্যাট, লাভ ইট। অ্যান্ড যে একবার করছে সে প্রতিবার করবে। সো আমার খেলাটা বুঝছেন, আমার খালি কাজকে কোনোভাবে রিকোয়েস্ট করে আমি নিজে এবার 15 জনের নগদের টাকা দিয়ে করে ফেলছি, যে আমি করে দিচ্ছি, তুই আয় খালি থাকলেই হবে। বিকজ আই নো ওই একটা ওর লাইফের পিভটাল টাইম হবে, বিং অ্যাওয়ার অফ ইউর ওন বডি। বিকজ দিন শেষে কোন গাড়িতে চড়তেছেন না চড়তেছেন ম্যাটার করে না। আপনি গাড়িতে চড়তেছেন BMW, আপনার বডির অবস্থা খারাপ, ইউর ওন ইঞ্জিন ইজ ইন আ ব্যাড শেপ। আপনি চিন্তা BMW চালায় কোনো লাভ আছে? আরাম পাবেন? আমরা চিন্তা করি কোন পেট্রোল পাম্পের অকটেন দিব, কোনটা রিফাইন, কোনটা খারাপ। আমরা চিন্তা করি না কি খাচ্ছি, তেলের উপর তেল খাইতেছি। একটু আগে আমিও খাইলাম, খারাপ কথা কি বলবো। বাট ইউ আর রানিং। এখন এখানে কিন্তু একটা মজা দেখ, হচ্ছে অ্যাকশনের মাধ্যমেই কি আসে, মোটিভেশন আসে। এটা ওই যে একটু আগে 4টা পয়েন্ট বলা হলো না, সেই 4টা পয়েন্টের মধ্যে আমি মনে করছি সেকেন্ডটা, সে যেটা হচ্ছে অটোমেট করা। ভাই এই যে দৌড় দাওয়ানোর পরে কিন্তু ওকে অ্যাকচুয়ালি অটোমেট করে দেওয়া, সিস্টেমে ঢুকে যাবে, ও কিন্তু অটোমেট করার প্রসেস। এখন আমার ফ্রেন্ড আমাকে বলে কোন জুতা কিনবো, অটোমেটেড, কি সানস্ক্রিন কি দিব, আচ্ছা স্মার্ট ওয়াচ দিব কোনটাতে ট্র্যাক করা যায়, আচ্ছা স্ট্রাভা ইউজ করবো না নাইকির অ্যাপটা ইউজ করবো। সো আই নো ডান। সো ইটস ইউ হ্যাভ টু অ্যাক্টিভেট পিপল। সো দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে অফ অ্যাক্টিভেটিং পিপল। এই সার্ভেটা বা এক্সপেরিমেন্টটা আরো সলিড হবে। এবার 70 জন যাওয়ার পর পরের রানে কয়জন যায় ডেটাটা পাওয়ার পর। ওকে, ওটা আমাদের পরের এপিসোডে আমরা জানবো উইথ আইমান, নেক্সট এপিসোড উইথ আইমান ইনশাআল্লাহ। আইমান, যদি ডেফিনেটলি আমাদের তো একটা মানে আচ্ছা ওকে, লেটস পুট ইট দিস ওয়ে।
তুমি যদি শিক্ষামন্ত্রী হইতা তাহলে তুমি কি করতা? একটা কোশ্চেন। এটা কেন রিস্কি বলি, আজ থেকে 4-5 বছর আগে এরকম বলছে আইমান সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি আল্লাহ, ও ইয়া একটা ইভেন্ট পেজ খোলা হয়েছিল, হ্যাঁ 52,000 মানুষ গোয়িং দিছিল। আমি যে কি ভয় পাইছিলাম কল্পনা করতে পারবেন না, খুবই ভয় পাইছিলাম। সো লেটস আস্ক ইউ দিস কোয়েশ্চেন, শিক্ষামন্ত্রী হইতা কি করতা? আচ্ছা, আমার কয়েকটা জিনিসের রিয়েলাইজেশন হয়েছে। আমি আগে অনেক বলতাম যে বাংলাদেশের কারিকুলাম চেঞ্জ হয় না কেন। আমি যেটা বললাম 400-500 স্কুলে যাওয়ার পর আমি দেখছি কি বাংলাদেশের স্কুলের সংখ্যা তো লাখেরও উপরে। আপনি একটা যদি কারিকুলাম চেঞ্জ করেন, আপনার টিচারও আছে কয়েক লাখ, আপনার কয়েক লাখ টিচারকে যে ট্রেনিং দিতে হবে, এই জিনিসটা অনেক ডিফিকাল্ট। আইসিটি সাবজেক্টে যখন ইনকর্পোরেট করা হয়েছে, টিচাররা তো কেউ আইসিটি সাবজেক্টটা পড়ে আসে নাই, সো সায়েন্সের টিচারই আইসিটি টিচার হয়েছে, রাইট? সো আমি এখন রুট লেভেলে কাজ করার পর এই প্রবলেমটা আইডেন্টিফাই করছি যে থিওরিটিক্যালি একটা সলিউশন দেয়া খুব ইজি, বাট প্র্যাকটিক্যালি কয়েক লাখ স্কুলে কয়েক কোটি স্টুডেন্টের জন্য জিনিসটা ইমপ্লিমেন্ট করা ইজ ইনসেনলি ডিফিকাল্ট। সো এটার কারণে আমার প্রচুর এমপ্যাথি জন্মাইছে ফর দ্য পলিসি মেকার্স, বিকজ তারা অনেক সময় আমরা বলি না এইটা কারণে ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আমার 270 জনের অর্গানাইজেশনের 10টা জিনিস প্রতিদিন নষ্ট হয়, রাইট? কি করতে পারি না, সেটা অনেক বড়। বাট ইয়েস, যদি এরকম হয় ইন ফিউচার, তাহলে আমার কয়েকটা জায়গায় কাজ করার অনেক ইচ্ছা আছে। একটা জায়গা হলো ইউনিভার্সিটির অ্যাবভে এই জায়গাটাতে স্কিল সেট নিয়ে কাজ করার প্রচুর ইচ্ছা আছে, কারিকুলাম নিয়ে কাজ করার খুবই ইচ্ছা আছে, বিকজ আমি তো বিজনেস গ্র্যাড, বিবিএ পড়ছি আইবে থেকে, সো এটা সব থেকে কমন। সো এখানে কাজ করার অনেক স্কোপ আছে, আমি নিজে জানি। সো এটাতে কাজ করার অনেক ইচ্ছা আছে। স্কুল কলেজের কারিকুলাম নিয়েও কাজ করার অনেক ইচ্ছা আছে। আর টিচারদের বেতন ভাতা বাড়ানোর অনেক ইচ্ছা আছে। আই ওয়ান্ট টু মেক টিচিং প্রফেশন কুল। মানুষজন না টিচার হইতে চায় না, কারণ তারা ভাবে টিচার গ্রামে যাবে, অনেক কম টাকা স্যালারি, ঠিক আছে? আমাদের ইভেন আপনি যদি অ্যাডগুলো দেখেন, ইন্ডিয়ান অ্যাডও যদি দেখেন, দেখবেন যে টিচাররা ওই যে রিটায়ারমেন্টের অ্যাড দেখেন না, যে তুত্তুরা বুড়া বেরোইছে, গরিব একটু হালকা ইয়ে, এরকম। নো ওয়ান ওয়ান্টস টু বি দ্যাট। কেউ তো চায় না। এভরিবডি ওয়ান্টস আ শাইনিং লাইফ, উইচ ইজ ওয়াই সবাই ইউটিউবার হইতে চায়, রাইট? সো আই রিয়েলি ওয়ান্ট টু মেক টিচিং কুল। সো মাঝে মধ্যে আমি যে টুকটাক কাজ করি বা বড় এর দেখায়, আই রিয়েলি ওয়ান্ট পিপল টু বি ইন্সপায়ার্ড বাই দিস অ্যান্ড মেক টিচিং অ্যাজ আ প্রফেশন। সো ওদেরকে নিয়ে অনেক কাজ করতে চাই, বিকজ স্টুডেন্টদেরকে নিয়ে কাজ তো আপনি তখনই করতে পারবেন যখন তাদের ডিরেক্ট সুপারভাইজারকে আপনি ট্রেন করতে পারবেন। ওদেরকে কাজ না করে তো কোনো লাভ নাই। সো ইয়েস, কারিকুলাম কন্টেন্টে অনেক কাজ করতে চাই, বিকজ আই এম আ কন্টেন্ট পার্সন। সো আই ওয়ান্ট টু ডু আ লট অফ স্টাফ। আই ওয়ান্ট টু ডু আ লট অফ অনলাইন স্টাফ, বিকজ আই এম অন অনলাইন পার্সন। অফকোর্স গ্রাউন্ড লেভেলে টিচারদেরকে নিয়ে অনেক কাজ করতে চাই। আই রিয়েলি ফিল দে ডিজার্ভ আ লট মোর। আচ্ছা, আরেকটা জিনিস কমন যেটা এক্সপেক্ট করি যে হয়তো আমরা মিস করছি, সেটা হচ্ছে আমরা বলি কি আমাদের রিসার্চ হচ্ছে না, ইউনিভার্সিটি আর ইন্ডাস্ট্রিগুলোর সাথে কানেকশন হচ্ছে না। এই দুইটা বিষয়ে একটু বলো না, তুমি কিভাবে চিন্তা করো? ট্রু, মানে রিসার্চ তো অনেক কম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি আসলে এই ব্যাপারে বিজ্ঞ না এই বলার। আমি সবাই বলে যে রিসার্চ হয় না, আমিও বলি রিসার্চ হচ্ছে না। আমি তো বিবিএ পড়ছি, তো রিসার্চের খুব একটা কাজ ছিল না। বাট ইন্ডাস্ট্রি একাডেমি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিগুলো ইন এ লট অফ কেসেস মানুষজনকে এমপ্লয়েবল করতে পারতেছে না। সো বিবিএর 40টা সাবজেক্ট থাকে, 120 ক্রেডিট, সো ইউ কমপ্লিট দ্যাট। সো আপনার কাছে মনে হবে কি যে এটা কমপ্লিট করছে সেখানে এমপ্লয়েবল, বাট এমপ্লয়েবিলিটিতে ওই কারিকুলামের বাইরে আরও অনেক বেসিক জিনিসপত্র আছে যেটা শেখানো দরকার, যেটা শেখানো হয় না। বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোতে প্লেসমেন্ট কাউন্সিল যেগুলো হয় বা প্লেসমেন্ট অফিসার যারা থাকে, ওরাও খুব একটা কাজ করে না। সো প্লেসমেন্টের জায়গাটা কিন্তু একটা বিশাল গ্যাপ আছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 5 লাখ গ্র্যাজুয়েট বের হয়। নাও ইম্যাজিন স্টার্টিং স্যালারি 25,000, এরকম জব কিন্তু আছে 10,000। তার মানে আউট অফ এভরি গড নোজ হাউ মেনি পিপল মাত্র একজন তার চাকরিটা পাচ্ছে। সো ইটস লাইক আ ভেরি স্টিপ কার্ভ। রেসটা কিন্তু অনেক কঠিন, এর জন্য কেউ প্রিপেয়ার্ড হয় না। খারাপ লাগে যখন 4th ইয়ার পরে সিভিটা নিয়ে আসে। অ্যান্ড প্রবলেম হলো ও আমার সিভি রাইটিং কোর্স করছে, সিভি লেখা শিখছে, বাট সিভির মাঝখানে একটা এক্সপিরিয়েন্সের পার্ট আছে। এখন ওর তো কোনো এক্সপিরিয়েন্স নাই, ফরম্যাটিং শিখে কী লাভ? ও তো কিছু লিখতে পারবে না। তারপরে একটা মনে করেন কোর্সেসের পার্ট আছে, ও তো কোনো কোর্স করা নেই, লিখতে তো পারবে না। ওখানে অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশনের একটা পার্ট থাকে, ওর কোনো অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনিশন নেই, কিছু তো পারবে না। দিন শেষে 4th ইয়ার পর যখন ফার্স্ট টাইম সিভিটা ধরে, ওর লিখার কিছু নাই, নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, আর সিজিপিএটা ভালো থাকলে ওটা একটু বোল্ড করে দেয়া, তারপর তো 1 পৃষ্ঠাও পূরণ হয় না।
So that's the problem. I really want people to understand this at the first year. ফার্স্ট ইয়ারে যদি ও জানতো সিভিটা লিখতো দেখতো আল্লাহ সিভিটার অবস্থা তো খারাপ, তার মানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো নিয়ে আগে কাজ করতে হবে। লেখার ফর্মেটে কিন্তু ইজি স্টাফ, করাটা না ডিফিকাল্ট স্টাফ, এইটা করে না। জীবনে ইন্টারভিউ ফেস করে নাই, জীবনে ইংলিশে কথা বলে নাই। বাংলাদেশে ইংলিশের অবস্থা খুবই খারাপ। আমি যত বিদেশের কান্ট্রিতে গেছি যেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফর এক্সাম্পল ইন্ডিয়ার কথাই বলি, ওদের ছেলে পেলে না ইংলিশে অনেক পটু। এইটার কারণে দেখেন গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটে দের নাম্বার 1, সব থেকে বেশি ইঞ্জিনিয়ার যায় ওয়েস্টে ইন্ডিয়া থেকে। যত বড় বড় কোম্পানি সিওগুলো ইন্ডিয়ান। একটা মেজর পার্ট হলো কমিউনিকেশন, ওদের ইংলিশটা ভালো। আমরা আবার পচাই বাংলাদেশিরা, আরে ইন্ডিয়ান অ্যাকসেন্ট এবার ডাট 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 করে বলে। ভাই পচাই তো লাভ নেই, ও তো বলে, কথা তো বলে, প্রপারলি বিয়ে করতেছে। ইনফ্যাক্ট বাংলাদেশেও কিন্তু প্রচুর ইন্ডিয়ানদেরকে দিয়ে কাজ টাজ করানো হয়। আমাদের শপ আপ বিশাল ফান্ড রেজ করছে, পুরা ইঞ্জিনিয়ারিং ব্যাক এন্ড একটা বিশাল পার্ট হলো ইন্ডিয়াতে। বলছে কমিউনিকেশন ডিফারেন্ট লেভেলে। এই জায়গাগুলো না সিম্পল ছোট, আমার কেন জানি মানে খুব কষ্ট লাগে না এই জায়গায়। কিন্তু তুমি যদি দেখো, তুমি যদি এখন আমি তোমাকে 2 মিনিট যদি তুমি ইংলিশে কথা বলো, কমেন্ট সেকশন আসবে তুমি ইংলিশে কেন কথা বলতেছো। ইটস সো স্যাড যে মানুষজন ওই জায়গাটা থেকে মানে ইংলিশ ইজ ব্যাড, বাংলাতেই ইজ গুড, মানে এবং এই জায়গায় এবং এটা করার কারণে কি আমরা কিন্তু পিছাই যাইতেছি, আমরা বুঝতেছি আমরা পিছাই যাচ্ছি নিজেদেরকে। সিস্টেমেটিক অ্যাপ্রোচ। আমিও বুঝি মানুষ কেন ওখানে গালি দেয়, বিকজ মানুষজন কখনো এলিয়েনেটেড ফিল করতে চায় না। আচ্ছা, সো আপনি যখন ইংলিশে কথা বলেন, হ্যাঁ, যে শুনতেছে ও কিন্তু এলিয়েনেটেড ফিল করে যে ও আচ্ছা তা আমার জন্য না, মানে আমি না। আর ও যখন চিন্তা করে যে আপনি বাংলায়ও বলতে পারতেন বাট বললেন না, তখন ও প্যারা খায়। তাহলে কি ও এলিয়েনেট কেন করছে? ইচ্ছা করে, মানে কি পার্ট মারার জন্য, পশ হওয়ার জন্য, নিজেকে উঁচু জাত ফিল করানোর জন্য? ব্যাপারটা কিন্তু সেটা না, সেটা না। বাট আই মিন জাস্ট তার সাইকোলজি, what happens back in their mind. সো ওইটাই হলো ঝামেলা। আর প্রবলেম হয়েছে কি, ইভেন আমি বাচ্চাদের সাথেও করি না, 5-6 এর বাচ্চাদের সাথে যখন সেশন নেই, ওদেরকে বলি তো প্র্যাকটিস করতে। ওই যখন প্র্যাকটিস করতে যায় ওদের ফ্রেন্ড বলে ইংলিশ আসছে, রাইট, ওরাই পচায়। আমি আবার ওটাও বলি যে পচাইলে কী করবা, এটা করবো, বিকজ ইটস আ ভেরি কমন ইনস্টিংক্ট আর হিউম্যান ইনস্টিংক্ট। কেউ যদি এলিনেটিং কোনো একটা কাজ করে ওটারে বুলি করা। So we have to do systematic changes, বুঝছেন এই জায়গাটাতে। So এই জায়গায় it's never about writing a CV, it's always about building a CV. Very good. খুব সুন্দর কথা বলছে, পারফেক্ট, এক্স্যাক্টলি। It's not building a CV. হ্যাঁ, it's not just about writing the CV, it's about building the CV. Yes. Because CV লিখতে তো লাগবে 1 ঘন্টায়, but CV বিল্ড করতে লাগবে 4 বছর। So we should never say ভাইয়া আমি CV কিভাবে লিখবো, we should always think or ask বিল্ড করব, আমি CV কিভাবে বানাবো। So CV is never a piece of paper, CV is you. Exactly. তুমি কিভাবে নিজেকে বিল্ড করবা, that is just simply CV. Spot on. না ইমাজিন যে 4th ইয়ারে করতেছে ওর টাইম 0, যে ফার্স্ট ইয়ারে সিভিটা লিখতেছে সিভি বানানোর টাইম 4 years. There you go. He'll win. A great manifestation of your 4 years of life. Exactly. Perfect. এখন আমি বুঝতেছি, দেখ মানে টু বি অনেস্ট ফার্স্ট ইয়ারে আমিও বুঝি নাই, কিন্তু এই যে তুমি এখন বললা না যে তোমার সিভি রাইটিং ওইখানে সুন্দর করে দেয়া আছে, অ্যাওয়ার্ড কি পেয়েছি, এই পেয়েছি, সে পেয়েছি। সো আমি যখন 4th ইয়ার কমপ্লিট করি তার আগেই, বেশ অনেক আগেই আমি ফুল টাইম জবে ঢুকে গেছিলাম, কিন্তু আমার কিন্তু এই পোর্শনগুলো লেখা ছিল আমি অ্যাওয়ার্ড কি পাইছি, আমার এখানে লেখা ছিল আমি এইটা কি করছি, ওইটা কি এক্সপিরিয়েন্স, সব লেখা ছিল। অ্যাওয়ার্ড কি, কোনো এক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা চট্টগ্রামের কোনো এক জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। আমি কিন্তু রিলেভেন্ট জায়গায় অবশ্য ড্রপ করতেছিলাম, যেখানে আমি ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করব। আমি বুঝে শুনে করতেছিলাম, এখন বুঝতেছি ও তাহলে মনে হয় আমি আশেপাশে স্মার্ট লোকদের সাথে চলতাম তখন। সো ইয়েস, ইটস অ্যাবাউট বিল্ডিং আ সিভি। মজার ব্যাপার কি জানিস, তা আমার যখন ফার্স্ট সেমিস্টার স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে, তো এখন তো ধর যে আইমান এত সুন্দর তোমরা যে কাজ করতেছো এবং বলতেছো, রাইট, তো আমি টকিং অ্যাবাউট লাইক 2011। তো ফার্স্ট সেমিস্টারে আমাকে এক ফ্রেন্ড মানে তখন সিনিয়র আর কি, সেই 4th ইয়ারে, সে বলতেছে যে কি তুমি একটা জবে ঢুকো ফার্স্ট সেমিস্টারে, বুঝো জাস্ট ল্যান্ড করছে, তুমি তুমি সিভি বানাও, জবে ঢুকো। আমি লাইক হ্যাঁ কী বলো, আমি সিভি বানাবো কিসের জন্য? সিভি তো বানাবে 4th ইয়ারের স্টুডেন্টরা, আমি কিসের জন্য সিভি বানাবো? আমার সিভি তো লেখার মতো কিছুই নাই। বলছে না, তুমি চিন্তাই করতেছো ভুল, তুমি হাই স্কুল থেকে পাশ করে আসছো, তোমার নিশ্চয়ই কিছু না কিছু করছো, তুমি হাই স্কুলের কিছু একটা জিনিস লেখো, যা রেলেভেন্ট সেই জিনিসগুলো তুমি লেখা শুরু করো, বাট ফার্স্ট অফ অল গেট এ জব।
কি বলে, আমি তো জব আমাকে কেউ দিবে না। সো আমি জবে অ্যাপ্লাই করা শুরু করলাম, অড জবস অফকোর্স, বুক স্টোরে অ্যাপ্লাই করি, জিমে অ্যাপ্লাই করি, টেক ইয়াতে, সব জায়গায় রিজেকশন। তারপর তুমি এগুলো কেন করাইতেছো, মানে ওয়াই? তখন হচ্ছে কি, বিকজ উই নিড টু গেট, মানে মার্কেটে ঢুকে বুঝতে হবে যে পালসটা, আমি যে রিজেক্টেড হব এটা আমাকে আগে থেকে না, মানে আমার ওই চামড়াটা মোটা হতে হবে, আমাকে বুঝতে হবে। এবং তুমি যে কথাগুলো বলো না, সেই কথাটা আমাকে ফার্স্ট সেমিস্টারে বলতেছিল যে তোমরা এখন থেকে জবে ঢুকো, তুমি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবা, ইউনো হোয়াট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওই আসে ক্যারিয়ার, ওই ফেয়ার টেয়ার আসে, তুমি ওখানে যে ইন্টারভিউ দিবা, তোমার জিরো এক্সপিরিয়েন্স ডাজন্ট ম্যাটার, ও তোমার কাছ থেকে কি চাচ্ছে তুমি এখন থেকে বুঝতে পারবা। এবং একটা কথা বলতো, ও যখন তোমাকে রিজেক্ট করবে ওকে একটু মেইল করবা, মেইলে বলবো আচ্ছা আপনি আমাকে যে রিজেক্ট করছেন কোনো সমস্যা নাই, কেন রিজেক্ট করছেন একটু বলবেন, তাহলে আমরা কোন কোন জায়গায় ইমপ্রুভ করবো, যেই জায়গাগুলো বলতেছে তুমি ইমপ্রুভ করতে হবে, এই জায়গাগুলো তুমি এখন নেক্সট 4 years কাজ করো, খালি তুমি দাও আর বিল্ড করো। অ্যান্ড এটা আমাকে শিখেছো ফার্স্ট সেমিস্টারে। সো এখানে যেরকম আমাদের ওই যে মেন্টালিটি যে 4th ইয়ারে তুমি যেটা বলে যে ভেরি একটা রিলেভেন্ট প্রবলেম, যে আমরা 4th ইয়ারে চিন্তা করি, ইট শুড বি অন ডে ওয়ান যে কি উই স্টার্ট বিল্ডিং সিভি। ইটস আ ভেরি প্রেসিং ইস্যু। আমি একটা জিনিস এখানে, এবং আমার ফার্স্ট মজার বিষয় হচ্ছে আমার ডে 1 থেকে আমার রেজিউমি রেডি আছে, আমি এখনো ট্র্যাক করতে পারবো, তোকে আমি দেখাতে পারবো কতগুলো ভার্সন হয়েছে। হ্যাঁ, কতগুলো ভার্সন হয়েছে, আমি অমুক রেস্টুরেন্টে কাজ করছি, আমার লেখা আছে সিরিয়াসলি। এবং ওইটার মাধ্যমে এমন হয়েছে, এবং খুব মজার ব্যাপার হইতেছে কি যে আলহামদুলিল্লাহ এগুলো কিছুই শিখিনি, কিভাবে অর্গানিক্যালি চলে আসছিল। আমি তো প্রচণ্ড ইন্ট্রোভার্ট, অ্যান্ড আই ওয়াজ লাইক আমাকে তো কিছু হবে না, মানে ইন্ট্রোভার্টদের প্রবলেমটা এটা যে আমি ওয়ার্থলেস, ঠিক আছে। বাট মজার ব্যাপার হইতেছে যে আমি কিভাবে জানি হয়েছে, ওই জাস্ট ইমেল আর কমিউনিকেশন করে, তখন যে কলেজ অফ বিজনেস না, বিজনেস মানে যেটা একটা ডিপার্টমেন্ট থাকে না, যে বিজনেসের যে কলেজটা, স্কুল অফ বিজনেস, রাইট, ওইটার যে ডিন, হ্যাঁ, ওইখানে যাদের অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় শুধুমাত্র MBA স্টুডেন্টসদেরকে নেওয়া হয়, শুধুমাত্র MBA, ওরা কখনো কোনো আন্ডারগ্র্যাডকে নেয় না। আই ওয়াজ দ্য অনলি ওয়ান আন্ডারগ্র্যাড যে কিনা ডিনের অফিসে আমি অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি ওই সামারে আর কি। কেন? দে স সামথিং ইন মি। অ্যাবসলিউটলি, ইটস অল অ্যাবাউট ওই যে মানে ও তুমি যেগুলা আর কি কথা বলতেছিলা। আমি আমার লাইফে স্পন্সরশিপে 8 কোটি টাকার মতো তুলছি, এন্ড ইটস অল অ্যাবাউট প্রপোজালস। এন্ড অফ কোর্স 5টা থেকে 7-8টা কোম্পানি আমাকে টাকা দিচ্ছে, আর 50টা প্লাস কোম্পানি রিজেক্ট করছে। বাট এইটার ফলে আমার মাসেলটা বিল্ড হয়েছে, রিজেকশন আমি নিতে পারি, এবং আমি অলসো জানি যে কি কাজ করে, রাইট। আমরা সোফার ফান্ড রেজ করছি 38 কোটি টাকা। এগেন আমি পিচ করছি মোর দেন 50, আমার ইনভেস্টার আছে 4 জন, তার মানে আমি 46 বার রিজেক্টেড হয়েছি। সো এইটা কিন্তু মাসেল বিল্ড করে। You don't see rejection as a rejection anymore. It's just a normal com, যেটা হচ্ছে না, try next one. Nice. এই জায়গাটা তুমি আবার স্টুডেন্টদেরকে মানে স্টুডেন্ট অবস্থায় কিভাবে আর্ন করা যায় এরকম কিছু টিপসের মধ্যে একটা বলতেছিলা। আরে ভাই সিম্পল একটা কাজ করো, যে পড়াইতে চাই, হ্যাঁ প্রিন্ট করে মেরে দাও, দেয়ালে মেরে দাও না। আমি এই ডিসেম্বরে করছি, ক্যান্টনমেন্টে তো করা যায় না, কিছু বিল্ডিং এর নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে লাগাইছি, 6টা কল পাইছি, তার মধ্যে 5টা হলো ফিমেল টিচার চাইছে। আমি আবার টিচারগুলো আমার ফ্রেন্ডদেরকে পরে সাপ্লাই করে দিয়েছি। একটা জুট ছিল ক্লাস 8-এর স্টুডেন্ট, আই স্টিল রিমেম্বার আই টু গেট 3000 টাকা ফর দ্যাট। আমার ঠিক আমি স্বর্ণালীতে ছিলাম ক্যান্টনমেন্টে, ওর একদম ওই রোডের পাশে, 1 মিনিট লাগতো, আদমজির অপোজিট ওই যে স্বর্ণালী, হ্যাঁ। সো ওখানে অ্যান্ড তারপরে দ্যাট গট মি স্টার্টেড। দেন আমি মেন্টার্সে পড়ানো শুরু করলাম, মেন্টার্সে পড়ানো পপুলার টিচার হয়ে গেলাম। তারপর পার্সোনাল ব্যাচ শুরু হলো। IB এর অ্যাডমিশনের জন্য যখন ব্যাচ পড়ান তখন পার পার্সন 1000 টাকা করে দেয়। সো আমি এরকম 5 জন ব্যাচ পড়াইতাম, তার মানে আপনি একবার বসবেন, ওদেরকে 2.5 ঘন্টা পড়াবেন, 5 জন 1000 টাকা করে দিচ্ছে, মানে 5000 টাকা পাচ্ছে, লিকুইড মানি। সো দিনে যদি এরকম 2টা বা 3টা করেন, 2টা করলে 10,000 টাকা, 3টা করলে 15,000 টাকা। আমরা তখন হিসাব করতাম যে আজকে শুক্র শনিবার, কারণ আরো অনেকের পরে তো মামা কত থাকে না, এই কুরবানির সময় যেরকম হয় যে কি রে গরু কত, তোর কত, আজকে 7,000, আজকে 12,000 করতাম, হ্যাঁ এরকম হিসাব করতাম। তারপরে একটু যখন সিনিয়র হয়ে গেলাম, আমাদের কোচিং এর পার্ট শেষ হওয়ার পরে পরীক্ষার আগ দিয়ে মডেল টেস্ট হয়, মডেল টেস্টে সলভ ক্লাস হয়। সো সলভ ক্লাস হলো যারা ভালো টিচার ওরাই পুরোটা নেয়, একদম সকাল থেকে শুরু করে সেই 9টা থেকে একদম রাত 7টা পর্যন্ত টানা 10 ঘন্টা।
ওটা নিয়েও বাইরে হইতাম, বাবা কত ওটা একটা আলাদা ইয়ে ছিল। আমার কাছে মনে হয় যে এখনকার দিনের ছেলে পেলে অনেক স্মার্ট, এখনকার ইউটিলিটি গুলো সব তো হাতের মুঠোয়, মোবাইলে সবকিছু করা যায়। সো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি লাইফ থেকে আর্নিং শুরু করাটা না, আমি আগে বলতাম ইটস আ গুড টু হ্যাভ, আমার কাছে এখন মনে হয় এটা বলা উচিত মাস্ট হ্যাভ। কারণ এইটা মাস্ট হ্যাভ না হইলে হয় কি, ওর না ওই চামড়া মোটা হয় না, রিজেকশন নিতে পারে না, বুঝেন নয়, তারপরে শিখতে পারে না মানি কেমনে ম্যানেজ করতে হয়। ইউ গাইজ রিয়েলি 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 নিড টু পুশ ইট। ইউনিভার্সিটি লাইফে ট্রাই টু ডু সামথিং। 1000 টাকা হইলেও ইনকাম করো, ইনভিজিলেট করো, ইনভিজিলেশনের জন্য টাকা ওইটা করো, বাট টাকা ইনকাম করো, ওই জিনিসটা খুব দরকার। ইয়েস, এখন সব মানুষের কিন্তু ভাগ্য হয় না যে এই যে নাফিস ফার্স্ট ইয়ারে এরকম মেন্টর পাচ্ছিল, তারপর ইয়েস তুমি অনেকের সাথে পার্সোনালি বসতে পারতেছো, এই মেন্টর না সবাই পাবে না। তো দেয়ার শুড বি সাম আদার প্লেসেস যেই জায়গাগুলো থেকে আমার নিজে ড্রাইভ করে করে শেখা উচিত। এখানে আমি জাস্ট বলবো ভাইয়া এক্সপোজার। আমার মনে হয় ইউনিভার্সিটি লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপোজার। আমি আমার ইউনিভার্সিটি লাইফে 40টা কোর্সে কি শিখছি আই ফরগট, বাট ওইখানকার এক্সপোজারটা আমাকে অনেক কাজে দিচ্ছে। ফর এক্সাম্পল, আমার এখনো মনে আছে আমি যখন ফার্স্ট স্পন্সরশিপের জন্য যাই, আমি কিন্তু অনেকগুলো জায়গায় স্পন্সরশিপ প্রপোজাল দিছি, ব্র্যান্ডের কালার চেঞ্জ করে 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 করে। কে হেল্প করছে? আমার অ্যালামনাই আমাকে হেল্প করছে, রাইট? সো আই ওয়াজ এক্সপোজড টু দ্যাট অ্যালামনাই যে আমাকে হেল্প করতে পারছে, অ্যান্ড আই গট দ্য নাম্বার, কল করতে পারছি। এই এক্সপোজারটা অনেক বেশি দরকার। আমার কাছে মনে হয় যে ইভেন এই যে টিউশনে না, আমার এক ফ্রেন্ড ছিল যে 15,000 টাকা কামাইতো, আমি তো একদম ফার্স্ট ইয়ার একদম শুরুতে। তো আমি মনে 15,000 টাকা, তুই তো একটা মানুষ না, তুই তো পশু, তুই 15,000 টাকা দিয়ে কী করস, রাইট? অ্যান্ড বিকজ ঢাকা যেতে 35 টাকা দিয়ে লাঞ্চ, যেতে 12 টাকা, আসতে 12 টাকা, 24 টাকা, সো কত 60-70 টাকায় দিন চলে যায়। 15,000 টাকা তো দেখতে পাইনি, বাট দ্যাট গট মি ইন্সপায়ার্ড টু স্টার্ট টিচিং। অ্যান্ড আমি দেখালাম বছর শেষে প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করতেছি। আমার এক ফ্রেন্ড ছিল, যারা বিজনেস কম্পিটিশন করতো, আমি জীবনে শুনে বিজনেস কম্পিটিশন কী, ওরা ফাইনালে গেছে ফার্স্ট ইয়ারে, বুঝছেন, র্যাডিসন বলরুমের গ্র্যান্ড স্টেজে ফাইনাল প্রেজেন্টেশন দিচ্ছে, স্পট অন, অ্যান্ড গেস ওয়াট, ওরা জিতে গেছে। ওরা যখন জিতছে কনফেটি ব্লাস্ট আসছে। আমি আমার লাইফে কনফেটি ব্লাস্ট সামনাসামনি দেখি নাই, আজীবন টিভিতে দেখছি, ইন্ডিয়ান আইডল, বাংলাদেশি আইডল, কনফেটি ব্লাস্টটা ফিলস লাইক সো, মানে আমার গুজবাম্পস হয়ে যাচ্ছিল তখন, আমার এটা করা লাগবে। আই স্টার্টেড ডুইং বিজনেস কম্পিটিশন। বিজনেস কম্পিটিশনের থ্রুতে আই গট সো মেনি নেটওয়ার্কস, অ্যান্ড দেন অনেক জায়গার থেকে আমি কম্পিটিশন দিচ্ছি, অ্যান্ড ওই যে বললাম না ইউনিলিভারের চাকরির কথা বললাম, সব ওইখান থেকে জিনিসপত্রগুলো আসছে। সো ওই এক্সপোজার। দেন আরেকটা ফ্রেন্ড আছে যে ও বলতো যে দোস্ত, আমরা এই এখন যে কাজ করি এজেন্সিতে কাজ করি, তখন আমাদের একটা সিনিয়র ভাইয়াদের একটা ইয়ে ছিল, আপনার বিটনিক ছিল আর ইয়ে ছিল, আর একটা নাম ভুলে গেলাম, সো দুইটা ছিল। সো ওখানে যে কাজ করতাম, আমিও তো কাজ করবো, আমিও তো পারি, ওখানে কাজ করা শুরু করলাম। আই স্টার্ট আর্নিং মানি। দেন একটা ফ্রেন্ড খুব ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতো, আমি শিখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইলাম। আমি জানি প্রেজেন্টেশন সেল করতাম, সিনিয়র ভাইরা এসে বলতো একটা প্রেজেন্টেশন বানায় দিতাম। তো প্রথম 2-4টা ফ্রিতে দিছিলাম, পরে একটা ভাইয়া বলছিল কত টাকা, না আপনার জন্য কি ফ্রি, না কত বলো বলো, না আমি করে 5,000 টাকা বাড়াইছে। তো নেক্সট টাইম যে আমাকে বলে আইমান কত টাকা, আমি ভাই আপনার জন্য তো এমনি করে দিব, লাস্ট টাইম যে বলছে 5,000 দিছিল, 6,000 পাঠায় দেয়, লাস্ট টাইম 6,000 দিছিল, ও 8,000 পাঠায় দেয়। এমন হয়েছে যে আর ততদিনে আমার টেমপ্লেটও বানানো হয়ে গেছে। ইয়েস, আমি এই টেমপ্লেটের কন্টেন্ট চেঞ্জ করে দিতাম, একটা খাটতাম 10 থেকে 12,000 টাকা কামাইতাম। সো দেয়ার আর সো মেনি থিংস যেটা একটারও ইনভেন্টার আমি না, আই ওয়াজ জাস্ট এক্সপোজড টু পিপল যারা এই কাজটা করতো, অ্যান্ড আই গট ইন্সপায়ার্ড অ্যান্ড স্টার্টেড ডুইং দ্যাট। সো আমার কাছে মনে হয়েছে আমাদের না রাইট এক্সপোজার দরকার। যেমন 2 সেন্স পডকাস্ট, আমি একটা কাজ করি, আমি বিভিন্ন জায়গায় যাই, আমি বলি তোমাদের পার্সোনালিটি টেস্ট আমি করতে পারবো 5 সেকেন্ডসে। কীভাবে? সব মোবাইল বের করো, সবাই মোবাইল বের করে, গো টু ইউটিউব। হ্যাঁ ভাই গেছি, এখন ইউটিউবে দেখার পরে স্ক্রল করতো, কি দেখতেছো, তখন সবাই একটা হাসাহাসি, কে কে দেখাবো আমাকে, হাত তুলো, কেউ হাত দেখাইতে চায় না, 2-4 জন দেখাতে চায়, আমি দেখি, দেখে এই যে গানের ভিডিও, নাচের ভিডিও, এ কী করলেন সে কী করলেন, তাই বললাম দেখো ইউ আর এক্সপোজড টু অল দিস বিকজ তুমি ইউটিউবরে বলছো তুমি এটা পছন্দ করো, ইউটিউব তোমাকে ওই সাজেশনই দেয়, রাইট? নাও ইফ ইউ আর এক্সপোজ টু অল দিস, তোমার মাথা কীভাবে প্রোডাক্টিভ কিছু চিন্তা করবে? 100%. Right? You're the average of 5 people that you spend most time with. And you spend the most time with your cell phone. And তুমি সেল ফোন থেকে গার্বেজ দেখতেছো, গিগো, গার্বেজ ইন গার্বেজ আউট, তুমি গার্বেজ ইনটেক করতেছো, তুমি গার্বেজ আউটপুট দিবা,
অ্যাবসলিউটলি ট্রু অ্যান্ড ইটস সো অ্যালার্মিং। আমাদের যারা ইউথ আছে ওদের, আমি যারা ভিডিও দেখতেছে ওদেরকে বলবো যে ভিডিওটা ইউটিউবে দেখতেছে তারপরে একটু ইউটিউবের সাজেশনটা দেখা উচিত যে কি, ইফ ইউ নট প্রাউড অফ ইউর সাজেশন দ্যাট মিনস ইউ আর নট গেটিং প্রপার ইনপুট, ইউ শুড চেঞ্জ দ্যাট। এটা একটা বিশাল গ্যাঞ্জাম আছে বাংলাদেশে। আমাদের অডিয়েন্সকে বলবো কি, আচ্ছা আপনাদের সাজেস্টেড ভিডিও কি আসতেছে একটু কমেন্ট করবেন তো, সাজেস্টেড ভিডিওটা কি, ঠিক আছে? এক্স্যাক্টলি। সো আই এম রিয়েলি হ্যাপি যে আমি ওকে এরকম একটা কোয়েশ্চেন করছি যেটার কারণে আসলে এত সুন্দর কিছু সাজেশন পেলাম আর আমাদের অডিয়েন্সরাও পেল। আলহামদুলিল্লাহ। এখন আমি চাপে পড়ে গেছি, নেক্সট ভালো কোয়েশ্চেনটা কি হবে। এটাতে আমি মাঝখানে একটা জিনিস অ্যাড করে যাই, পরে ভুলেই যাব। সেটা হচ্ছে যে যারা হচ্ছে অলরেডি জবে আছে অথবা জবের জন্য অ্যাপ্লাই করতেছে নতুন নতুন, তারা কিন্তু লিঙ্কডইন থেকে খুব ভালো একটা সাজেশন পেতে পারে যে কোন কোন স্কিলগুলো তাদের ডেভেলপ করা দরকার। আমাদের আগে তো lynda.com ছিল, লিঙ্কডইন লার্নিং হয়ে গেছে। সো লিঙ্কডইন লার্নিং এ ইফ ইউ গো, প্রচুর কোর্সেস আছে ফ্রি। অ্যান্ড খুব মজার একটা জিনিস লিঙ্কডইন শুরু করেছে, মাইক্রো কোর্সেস। সো 1 মিনিট ভিডিও, ভার্টিক্যাল 1 মিনিট ভিডিও হয়, দেখবেন শেষ হয়ে যাবে। পুরো কোর্স হলো 12 মিনিটের, 12টা ভিডিও। ওয়াও, ইটস ভেরি ইজি। সো লিঙ্কডইনে আমরা যেটা করি, আমরা যাই, আমরা র্যান্ডম সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে থাকি। এটা করা উচিত না। ফার্স্ট ইউ শুড গো টু লিঙ্কডইনে যে নিজের প্রোফাইলটাকে ক্লিন আপ করা উচিত, প্রপার একটা কভার ফটো দেওয়া উচিত, প্রপার একটা ডিসপ্লে পিকচার দেওয়া উচিত। প্রেফারেবলি যদি জব সার্চ করেন একটা স্যুট টাই পরা। আমি যদি একজন ছবি থেকে গেঞ্জি পরে আসে, একজন থেকে স্যুট টাই, অফকোর্স ওকে ভাববো হি ইজ মোর প্রফেশনাল, রাইট? প্রপার। দেন নামের নিচে একটা ছোট বায়ো লেখা যায়, বায়োটা একদম প্রপারলি দেয়া। দেন অ্যাবাউটটা বড় করা, অ্যাওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন সব কিছু সেট করা, স্কিলসগুলো অ্যাড করা। লিন্ডা লার্নিং থেকে আপনি কোর্স করলে সার্টিফিকেশন এখানে অ্যাড করতে পারবেন, ওইটা অ্যাড করা। দেন আপনি তো স্টার্ট করছেন, আপনি কাউকে রেকমেন্ডেশন দেওয়ার না, বাট আপনাকে রেকমেন্ডেশন নিতে হবে। যাদের সাথে কাজ করছেন, ফ্রিল্যান্সার হয়েও যদি কাজ করেন, রেকমেন্ডেশনগুলো নিলেন, ফুল প্রোফাইলটা বানাইলেন। তারপর ইউ ক্যান অ্যাড ইউর স্লাইডস অ্যাজ ওয়েল। যদি আপনার কোনো ভালো রিসার্চ পেপার থাকে ওইটাও অ্যাড করতে পারতেন। এই সবগুলো আগে করবেন। ফার্স্ট হলো এটা করো, তারপরে রিকোয়েস্ট পাঠাও। Before you send the first connection request, you should do all these and you should update it every month. আমি শত লিঙ্কডইনে পাই, রিকোয়েস্ট পাই, মানে এগুলো জায়গায় মিস্টেক আমার খারাপ লাগে, বিকজ আমি ওকে দোষ দিচ্ছি না, ওকে কেউ বলে নাই। অ্যান্ড পিপল ডোন্ট ডিফারেন্সিয়েট বিটুইন ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। তখন তো ঝামেলা হয়ে যায়, রাইট? সো এই জিনিসগুলো বলার মানুষ দরকার। এগেন, রাইট এক্সপোজার মেক্স দ্য ডিফারেন্স। এক্স্যাক্টলি। আচ্ছা আইমান ভাই, তুমি কি কখনো ডিপ্রেসড হও না? হই, এটা হয়, তোমার দেখে তো বোঝা যায় না। রেয়ারলি। আমি বলবো যে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আই এম ভেরি প্রিভিলেজড, আলহামদুলিল্লাহ। আই হ্যাভ গট আ ভেরি গুড কোম্পানি মানে আমার কাছে মনে হয়েছে যে ওই যে আমি বললাম না, আমার স্থবিরতা বা স্টাক হয়ে যাওয়াটা আমাকে প্যারা দেয়। সো এই জন্য আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, যে ডু দ্যাট। আমি যেমন সপ্তাহে 4 দিন ফুটবল খেলি, প্রপার ফুটবল, একদম প্রপার। বাকি যে দিনগুলো আছে ওগুলো জিমে যাই। সো দৌড়াই 7 দিন করি বললে ভুল হবে। শনিবার খেলা হয়, 2-1 দিন হয়তো মিস যায়, বাট আই এম রিয়েলি ইনটু ইট। ইনফ্যাক্ট আমি প্রতি বছর আমার একটা ফুল চার্ট আছে। সো আমি পার্সোনাল, প্রফেশনাল, স্পিরিচুয়াল অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন, এই 4টাতে আমার নিজস্ব কিছু টার্গেট থাকে। সো এবার যদি আমি বলি, পার্সোনাল টার্গেটের মধ্যে একটা টার্গেট হলো হাফ ম্যারাথন দৌড়াবো। হাফ ম্যারাথন মানে 21 কিলো। সো অলরেডি আমি 7.5 কিলো দিচ্ছি, এরপরে 10 কিলো দিচ্ছি, এই 21শে জুলাই আমি 15 কিলো দিব। এটা হয়ে গেলে এই উইন্টারে আরও অনেকগুলো রান হবে, ইনশাল্লাহ আমি হাফ ম্যারাথন দিব। তো টার্গেট ইজ নেক্সট ইয়ার ফুল ম্যারাথন দিব। সো I really want to do that because endurance sportটা যখন আপনার endurance বাড়াবে, এটা খালি স্পোর্টে endurance বাড়ায় না, মিটিংয়েও endurance বাড়ায়। মিটিংয়ে সবাই থাকবে, I'll be this, right? 8টার সময় সবাই থাকবে, I'll be this. So I really want to do that. So আমার মাসল বিল্ড করার প্ল্যান নাই, বাট endurance বাড়ানোর খুব ইচ্ছা আছে। বিকজ বলো না, দিন শেষে আমাদের ফাইনাইট রিসোর্স তো টাইমটা। সো এই টাইমের 3 ঘন্টা যদি আপনি এমনি করে চালায় দেন, তো লাভ হইলো না। সো আই ওয়ান্ট টু লাইক যতক্ষণ জেগে আসছি, I'll be at my fullest. ঘুমানোর সময় done. So that's the target. So your personal goal actually half marathon দৌড়ানো আছে। I'm really. Oh, what are your other goals? We really want to know. আচ্ছা, other goals. So personal গোলের মধ্যে একটা আছে হলো পার্সোনাল গোলের মধ্যে আছে আব্বুকে একটা গাড়ি কিনে দেওয়া। So that's a plan.
হজের নিয়ত করে প্ল্যান শুরু করা, এটা একটা প্ল্যান আছে। আর একটা আছে হলো বিয়ে করা এই বছরে। সো দ্যাটস দিস আর দ্য ফোর। কি এই বছরে আইমানের ইনভাইটেশন পাচ্ছি? মনে হয় হয়ে যেতে পারে, এখনো বলা যাচ্ছে না। সো দিস আর দ্য 4-5 রিলস করে রোমান্টিক সং দিয়ে, ঠিক আছে? ইউ গাইস নো হোয়াট টু ডু হিয়ার, রাইট? সো আই ওয়ান্টেড টু ম্যারি। ডিড ইউ ফাইন্ড দ্য পারসন? I think I found the person. I think we know. I don't know if you know. So I think we know. 30 এর মধ্যে বিয়েটা করা। So I'm becoming 31. So ওইটা একটা টার্গেট ছিল। So this is like very personal. জানুয়ারিতে প্ল্যান করছিলাম। So এইগুলা ছিল। কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যান ছিল হইলো, of course there are a few numbers. এখন যে নাম্বারস আছে কিছু গ্রোথ নাম্বারস। এটা বাদে আমার একটা প্ল্যান ছিল যে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ফুললি কমপ্লিট করা। ইন্টারেস্টিং প্রজেক্টের আন্ডারে আমার 3টা আইডিয়া ছিল, যে স্কুলে শেখায়নি, কলেজে শেখায়নি, ইউনিভার্সিটি শেখায়নি, এই 3টা ছিল। আরেকটা প্ল্যান ছিল হলো আমি আরেকটু ডিপে যাব কমিউনিকেশনে, আমি একটা হয়তো প্রেজেন্টেশন কমিউনিকেশন মাস্টার ক্লাস টাইপ একটা কোর্স করবো। সো এরকম 4টা প্ল্যান ছিল হলো কন্টেন্ট ক্রিয়েটারে। প্রফেশনাল তো ওই তো প্রফেশনাল তো টাকা পয়সার হিসাব আছে, 10MS এখন যে ভ্যালুয়েশনে আছে এটাকে ডাবল করা, রেভিনিউটাকে ট্রিপল করা, সো ইনভেস্টার আনা, সিরিজে আনা, লটস অফ আদার কেসেস। সেই তো এরকম কিছু টার্গেট থাকে। অ্যান্ড যেটা দেখা যায় আমার টার্গেটগুলো বছর শেষে লাস্ট 2 বছর ধরে করতেছি 50% অ্যাচিভ করতে পারি, মানে অর্ধেকই অ্যাচিভ করতে পারি না, বাট ইট গিভস মি দ্য কিক যে নো লেটস ট্রাই ইট। অ্যান্ড যেটা পারি না ওটা আবার পরের বছর চলে যায়, যাই পারি নাই পরের বছর ফ্রাস্ট্রেটেড হও না? না, ফ্রাস্ট্রেটেড হই না। সোশ্যাল মিডিয়া নাম্বারস নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, রেভিনিউ নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, বিরক্ত হই। হ্যাঁ, কি বাড়তেছে না কেন অথবা রেভিনিউ আসতেছে না কেন, বাট বিরক্ত হই। আম ভেরি ইমপেশেন্ট পারসন। আমার টিম মেম্বাররা ওই দিন আমাকে একটা টি-শার্ট গিফট করছে, ক্লিনিক্যালি ইমপেশেন্ট। ঠিক আছে? সো অ্যান্ড এই যে আমি বললাম একটা সার্ভে করা হয়েছে আমাদের সিএক্সওদেরকে। সো আমার এগেন্সে যে ইমপ্রুভমেন্ট পয়েন্টার্সে অনেকজন লিখছে যে হি ইজ ভেরি ইমপেশেন্ট, কাজ দিয়ে সাথে সাথে এক্সপেক্ট করে, এটা করে। সো ইমপেশেন্স ইজ ওয়ান অফ দ্যাম। আমার কাছে মনে হয় হচ্ছে না কেন, বুঝতেছে না কেন, where's the dynamicity? হ্যাঁ, স্টাক হয়ে থাকলে আমার খুব মেজাজ খারাপ লাগে। ইভেন আমি আমার যারা পুরনো কলিগ আছে 10 মিনিট স্কুলে, ওদেরকেও মনে করতে পার্সোনাল লাইফও ফিডব্যাক দিই যে তুই হাঁটোস না কেন বেটা, তুই দৌড়াচ্ছিস না কেন, খেলতে আসিস না কেন। সামটাইম পাশে আরেকজন বলছে ভাই আপনি খেলতে পছন্দ করেন, সবাই প্রবলি পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, করে না, করে না কেন, তুই করিস না কেন, তুই করিস না কেন। সো ইমপেশেন্স একটা থাকে, বাট ওই তো বিরক্ত হই, বাট রাগাটা নেই আমার। সচরাচর আমি একটা জিনিস কমানোর চেষ্টা করছি এই বছর শেষে, আমি না শর্ট টেম্পার্ড পারসন, আমি রাগারাগি করে কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করি না, বাট আমি নিজে বিরক্ত হই অনেক। আমি বিরক্তিনেসটা কমাইতে চাই, মানে অফিসে কিছু হয় না, কিছু হলে বিরক্ত হয়ে যায়। সো আই হ্যাভ সিন যারা অনেক সিনিয়র তারা অনেক ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করে, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন কোনো চেঞ্জ আসে না। আমার অ্যানিমেটেড পারসন, আমার ফেশিয়াল এক্সপ্রেশন অনেক কিছু বোঝা যায়, সো আমি বিরক্ত হইলেও বোঝা যায়। সো আই এম ট্রাইং যে এই বছর যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইলে বিরক্তি প্রকাশ করবো না। আর বুঝি বলে না, ইসলামের মতো বলে যে অ্যাজিউম দ্য বেস্ট অফ দ্য পারসন অ্যান্ড দ্য ওয়ার্স্ট অফ সিচুয়েশনস। যে সিচুয়েশন ধরে নাও কোনো তোমার সাথে খারাপ কিছু হয়েছে, ধরে নাও যে খারাপ সিচুয়েশন, খুব খারাপ একটা সিচুয়েশন ওই লোকটা পড়ছিল, সিচুয়েশনে খারাপটা ধরে নেবা এবং মানুষটার বেস্ট কোয়ালিটিটা ধরে নেবা। চেষ্টা করি, আমি এখন ওই লেভেলে যাই নাই টু অ্যাজিউম দ্য বেস্ট অফ দ্য পারসন অ্যান্ড ওয়ার্স্ট অফ দ্য সিচুয়েশন, বাট চেষ্টা করতেছি, ইট হেল্পস। অসম। এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে, এখনো বিয়ে শাদী হয় নাই এই কারণে নাকি, আই ডো নট নো। ব্যাপার হচ্ছে কি, আই ইউজ টু বি ভেরি হোয়াট আই ক্যান সে, মানে আমি প্রচুর ট্রেনিং দিতাম। আমি মনে হয় পার্সোনালি ট্রেনিং দিছিল অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, আমি ই-কমার্স ট্রেনার ছিলাম। হ্যাঁ, তো আমি মনে হয় পার্সোনালি প্রায় 7-8 হাজার মানুষকে ট্রেনিং দিছি। তো এবং তাদের কাছ থেকে একটা ফিডব্যাক কমন থাকতো কি, ওয়াও এত এরকম জল, এরকম হ্যান্ড, এরকম এইটা কিভাবে সম্ভব। এবং আমি না তখন বুঝছো ওনাদেরকে বলতে থাকতাম যে এইভাবে এটা করবেন, আর এই কথাটা কোনো ব্যাপার না, এইটা এতটুকু নিলেই তো হয়, এরকম এরকম। ছোটবেলায় আমি এমন শর্ট টেম্পার ছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ ব্যাপারটা কিরকম, আমি এটা এই জন্য শেয়ার করতেছি। ছোটোবেলায় আমি যে না এটা এডিটর রাখবে কিনা, সেটা হচ্ছে যে মনে করো থাকে না ওই যে ছোটোবেলায় প্যান্ট ধরে টান টান দেয় না অনেকে, হ্যাঁ, তো মনে করো ওরকম মনে করো একটা ছোটো বাচ্চার সাথে তো করতে পারে, একদম ছোটো বাচ্চাদের সাথে করতে পারে, তো তোর সাথে এরকম করলে তুই কী করবি, অথবা পচা
নো, আই ওয়াজ নট লাইক দ্যাট। আমি বটি নিয়ে পুরা দৌড়ে বেড়াইতাম, আজকে তোরটাও আমি, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? নট অনলি দ্যাট, এরকম বাবা মা এরকম বলে না যে তোমাকে তো আমরা কুড়াই আনছি, সো এরকম ভেরি কমন। সো কি ডিপ্রেসড হয়ে যাবো এই করো? নো, আমি ব্যাগ গুছাইতাম, আমি মরে যাবো, আমি চলে যাবো এখন। সো আই ওয়াজ লাইক দ্যাট, ড্রামাটিক ছিল। হ্যাঁ, আই ওয়াজ লাইক দ্যাট। এরকম একটা ছেলে একটা সার্টেন সময় পরে এসে এমন একটা হয়ে গেল যে হ্যাপিনেসের আইকন অ্যারাউন্ড দ্য পিপল, যে তারা দেখে বলে ভাইয়া আপনি, আপনার কোনো ইমোশন, আপনার কি কোনো খারাপ লাগা নাই, এই নাই সেই নাই। ওয়াই আই এম সেইং দিস, ইউ ক্যান, মানে এখন অ্যাটলিস্ট রিলেট করবা, পরের কথাগুলো হয়তো আস্তে আস্তে আমি আসতেছি। সেটা হচ্ছে এভরিওয়ান আস্কিং ভাই আপনি ওয়াই অলওয়েজ স্মাইলিং, ভাই আপনি ওয়াও, আপনি সেই ব্যাপার হচ্ছে। আমার বড় ভাই সে আর্মিতে, তোমাদের বাসার কাছেই থাকে ওইদিকে, হ্যাঁ মিরপুর ক্যান্টনমেন্টে। তো ভাইয়া একটা জিনিস আমাকে, ভাইয়া ওয়াও ওয়ার পারসন মাশাআল্লাহ, সে ওর মিলিটারি একাডেমিতে 5 বছর প্লাটুন কমান্ডার ছিল, তো মানে হি ওয়াজ ইনটু টিচিং, মানে রিয়েল লিডারশিপ টিচিং এ। সো সে আমাকে একটা জিনিস বলতো যে মানে ফেক করা দরকার, নিজের ইমোশনকে সবসময় হাইড করতে হয় না। তা আমি ভাবতাম কি না, আমি তো সবসময়, আমি তো এইটাই আমার পার্সোনালিটি। সো বিয়ের পর অনেকগুলো রিয়েলিটি চেক আসা শুরু করে। হোয়াট আই এম ট্রাইং টু সে, ইটস নট অ্যাবাউট শুধু বিয়ে করলেই মানুষ টের পায়, অনেকে অনেক রকম রিলেশনশিপ থেকে টের পায়, অনেকে বিজনেস করতে গেলে টের পায়, অনেক রকমের। সেটা হচ্ছে তোমার বেস্ট পছন্দের মানুষটারও 2টা নেগেটিভ কথা একটা সময় গিয়ে তোমার বিশ্বাস করতে হয়, কি আমার ফ্যামিলির অমুক পার্সনের এরকম নেগেটিভ আছে, কই আমি তো জানতাম না, কেউ বলছে তুমি খারাপ, উনি খারাপ হতে পারে না। হোয়াট আই এম ট্রাইং টু সে, একটা সময় গিয়ে এই হাসাটা কঠিন হয়ে যায়। দেন তারপরও যখন বারবার নিজেকে মনে করানো হয় যে না এইটাই তো অ্যাকচুয়ালি আমি, এইটাই তো অ্যাকচুয়ালি আমি, না না এইটাই তো আমি, এটা হইতে 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 যেই দিন আমরা বার্স্ট করি, সেই দিন এমন কিছু বের হয়ে আসে যেটা কিনা অ্যাকচুয়ালি আমি হয়তো না। কারণ আমি এতদিন ধরে আমার রিয়েল ইমোশনকে চাপায় রাখছি। আমিও কাঁদতে পারি, আমারও খারাপ লাগতে পারে, আমিও রাগ করতে পারি, কিন্তু এটা না হইতে 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 এত প্রেশার 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 প্রেশার, যে প্রেশারগুলোর সাথে বিয়ের আগে অভ্যস্ত না, তারপর একটা মানুষ একসময় বার্স্ট করার পর এমন হয়তো একটা ওয়ার্ড বলে ফেলছি, নাও রিগ্রেটও তো করতে পারতেছি না। সো তোমাকে দেখে অনেক ছেলে মেয়ে চিন্তা করতেছে আই উইল অলওয়েজ বি স্মাইলিং লাইক ভাইয়া। বাট আমি এখান থেকে একটু শেয়ার করতে চাই, প্রবাবলি তোমার যদি কান্নাও পায়, খারাপও লাগে, ইয়েস অ্যাজ এ ম্যান অর ম্যান হোয়াট এভার, তুমি সবার সামনে এভাবে কাঁদতে পারবে না, ইয়া করতে পারবে না, কিন্তু অ্যাকসেপ্ট করো যে ইটস নট অ্যাকচুয়ালি পসিবল। এই মানুষটা অনেক ইফোর্ট দিয়ে হাসতে হয়, ব্যাপারটা এরকম না আই ক্যান সিম্পলি ডু ইট, না, অনেক স্ট্রাগল এবং অনেক হার্ডলকে নিয়েই অ্যাকচুয়ালি হাসতে হয়। তুমি যদি মনে করো এটা অটোমেটেড হয়ে গেছে, নো, এমন অনেক অনেক হার্ডলস আছে, স্ট্রাগল আছে যেগুলোর সাথে এখন আমরা এক্সপোজডই না, যেগুলো 2 দিন পরে আসবে। সেইটার জন্য হয়তো এই মুহূর্তে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, কিন্তু আমি কি করতাম, আমার মনে পড়ে যে আমার অডিয়েন্স বলবো তো ট্রেনিরা, তারা বলতো কি ওয়াও আপনাকে যে আপু বিয়ে করবে সব সময় মজা করে রাখবেন, আপনি অনেক মজা। বিকজ আই ইউজ টু সে যে যখনই আমাকে বলবে যে তুমি আমাকে সময় তো নেই, আমি তার চোখের দিকে তাকাই বলবো যে আল্লাহ তোমাকে এত সুন্দর কীভাবে বানাইলো, তোমাকে ছাড়াই কীভাবে থাকে, মানে আই ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট। কিন্তু এরকম ঘটে না, যদিও এখন বিয়ের 4.5 বছর 5 বছরের 4.5 বছর পরে এসে এখন আমি আবার ওই ফেজে চলে আসছি। তার মানে ও আমার খারাপ দিক ভালো দিক সব দেখে ফেলছে, এখন কিন্তু আমি ওই ফেজে চলে আসছি। নাও শি সেইজ যে লিটারেলি 4.5 বছর পর শি সেইজ যে আমি ফাইনালি মনে হয় তোমাকে ভালোবাসতে পারছি। মানে আমি বলতেছি যে এই যে একটা কতগুলো যে সামনের দিনগুলোয় বিয়ের সামনে দেখে আমি এগুলো বলতেছি নাকি আই ডো নট নো, অনেক রিয়েলিটি চেক আসতে যাচ্ছে, যেই সময় সেগুলোর জন্য প্রিপারেশন আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি আমি একটা জিনিস ফিগার আউট করছি যে স্মাইল দেয়া, ক্ল্যাপ করা, সালাম দেয়া, দেয়ার লাইক ভেরি স্মল এফার্ট যায়, ঠিক না? আমরা কোনো একটা কারণে উই আর ভেরি রিজার্ভড টু গিভ ইট টু দ্য আদার পার্সন। এটা আমাকে অনেক ভাবাইছে। আমি সবাই সালাম দিই, সবাইকে, এভরি মেসেজ। সো আমার টিমের একটা সেট হয়ে গেছে, লোকজন যখন আমাকে বলে সবাই সালাম, আমি যখন ঢুকি সালাম আলাইকুম, বিকজ কালচার। এটা আমি শিখছি আর্মির কালচার থেকে। আমি যখন আর্মির কালচার ভালো লাগতো আমার, এখন বাইরে যখন দেখছি তখন সবাই না দেয় না। যেমন লিফটে মনে করেন আপনি একজন ঢুকছে, মনে করেন আরেকজন লোক ঢুকলো, দুজনে চুপ করে বসে থাকে,
আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জাস্ট ইউ উইল ফিল বেটার যখন লিফটে উঠতেছে বা নামতেছে, রাইট? হেল্পস, রাইট? স্মল অ্যান্ড দেন আই ফিগার যে আচ্ছা সো সিম্পল। দেন স্মাইলটা দেয়া, whenever you're talking to people, একটা স্মাইল আনাটা কিন্তু অনেক ম্যাটার করে। ও বেটার ফিল করে, মানুষের জন্য কিন্তু এনার্জি রেডিয়েট করে। থ্যাংক ইউ বলতে পারা, সরি বলতে পারা, আমার কাছে মনে হচ্ছে হিউম্যান এটিকেটের এটা একদম মানে বেসিক ফাউন্ডেশন। অ্যান্ড আই ফাউন্ড ইট মিসিং। সো যখন আই ফাউন্ড ইট মিসিং, আমার একটা কোর ফিলসফি হলো স্টপ কমপ্লেনিং, স্টার্ট ডুইং। বিকজ কমপ্লেন করে কোনো লাভ নেই। ইউ স্টার্ট ডুইং, লিড বাই এক্সাম্পলস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি সবারই সালাম দিই, ছোটরাও সালাম দিই, বড়দের, যে একটা ছোটো ছেলে কোনো সালাম দেয় না, আমি ওকে সালাম দিই। কী হয়, 2 দিন পরে ও আমাকে সালাম দেয়, রাইট? সো ও শিখে যাবে, রাইট? আমি যখন আমার দারোয়ান আছে, যে লোকজন আছে, সিকিউরিটি লোকজন অফিসের, একটা বিল্ডিংয়ে সবচেয়ে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা, খুব ভালো। আরেকটা বিল্ডিংয়ের তাকায় না, জীবনে কথা বলে না। আমি কী করছি, 2 দিন যায় ওনারা সালাম দিছি, যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার দিকে তাকায়, হ্যাঁ। সেকেন্ডে সালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ। 3rd দিনে যে সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। 4th দিনে যায় আসসালামু আলাইকুম ওর সাইড থেকে। ওয়াও, মানুষের মধ্যে এই তো এটা এনে গেল, সিস্টেম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আরেকটা জিনিস হলো, আমার কাছে মনে হয়েছে যে স্মাইল ইজ কন্টেজিয়াস, yawning is contagious, smile is contagious as well. So you have the collective opportunity to raise up the energy level of a room. So I'm very aware of that. So ওইটার ব্যাপারে যখন আমি অ্যাওয়ার থেকে, আমার মনে হয় এটা করাটা খুব ভালো। আর হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো বা একটু কিছু হয়তো বা প্রফেশনাল লাইফে হালকা ফেক স্মাইল দেওয়া লাগে, বাট অত না। এখান থেকে একটা খুব সুন্দর স্টোরি বলি। আমি এটা একটা সিরিজে দেখছি, এটা সত্য কিনা জানি না। ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল, ফরগট দ্য নেম, সো যখন ও অনেক অসুস্থ ছিল, সো গাড়িতে যখন বের করতেছে তখন ওকে লিটারালি একটা হুইল চেয়ারে করে নামাচ্ছে আর কি এরকম। তো ওই ছবিটা মিডিয়ার কাছে ছিল, বাট মিডিয়া কখনো ওই ছবিটা প্রকাশ করে নাই। বাট মিডিয়া ছবিটা প্রকাশ করলে যেটা মানুষ বুঝছে যে ওদের লিডার তো অসুস্থ, আর ওদের কান্ট্রির মানুষজন ভাবতো হায় হায় আমার লিডারের তো, সো কালেকটিভ এনার্জি ডাউন হয়ে যায়। সো আই এম নট শিওর, এটা সিরিজে দেখা, এটা ডেজিগনেটেড সার্ভাইভার একটা সিরিজ আছে নেটফ্লিক্সে, এটা দেখতেছিলাম। সো আই লাভড ইট। আমার ওখান থেকে যেটা টেক অ্যাওয়ে পাইছি সেটা হলো, ইন আ লট অফ কেসেস ইউ হ্যাভ টু বি দ্য বিকেন অফ হোপ, ইউ হ্যাভ টু বি দ্য বিকেন অফ স্ট্রেংথ। অ্যান্ড কোনো এক কারণে তুমি যদি তোমার পার্সোনাল ইমোশনের জায়গাটা এক্সপ্রেস করো, যেটা রাইট আছে, বাট এক্সপ্রেস করার কারণে যদি বাকি 4 জন এফেক্টেড হয়, ইটস বেটার নট টু। সো আমি ইয়ার কাছ থেকে শুনতেছিলাম, কি বলে না, হুমায়ুন আহমেদের মনে হয় কোনো একটা ইন্টারভিউতে হুমায়ুন আহমেদকে মানে প্রশ্ন করা হয়েছিল যে, আমি জানি না মানে আমি ভুল বলছি কিনা, মাফ করুক, তাকে প্রশ্ন করা হচ্ছিল আপনি এরকম সবসময়, এটা কি শব্দটা কি বলে, আমি বলতে পারি মানে কমিক সেন্সটা, এটা মানে প্রপার ওয়ার্ডটা আমি বলতে পারতেছি না, যে সবসময় একরকমের রসবোধ নিয়ে কেন লেখেন, আনন্দ কেন ছড়ান, এরকম টাইপের একটা কোনো কথা ছিল। তো তার অ্যান্সারটা তখন এরকম ছিল যে কষ্ট তো ছড়ানোর জিনিস না, মানে রাইটফুলি সেড, যে সবসময় কেন এরকম মজা টাইপের দুষ্টামি টাইপের কথাবার্তা ছড়াতে হবে, তাহলে কি করবো? আমি এটা খুব ভালো একটা রেজোনেশন পাইলাম। যেমন আমাকে অনেকে বলে যে আমি আমার প্রবলেমগুলো শেয়ার করি না, বা আমি কারোর সামনে ওরকম ভালনারেবল হই না, বা ইউনো মানে আই ডোন্ট শেয়ার মাই ইস্যুস, চ্যালেঞ্জেস অর হার্ডশিপস। আমার রিয়েলাইজেশন অনেকটা ওরকম, যে আমার কাছে মনে হচ্ছে যে সুখ বিলাই মাল্টিপ্লাই করি, দুঃখ বিলায় তো মাল্টিপ্লাই করে লাভ নাই। অ্যান্ড অলসো আমার কাছে মনে হয় তখন অনেক অবজেক্টিভলি চিন্তা করে, আচ্ছা ওকে বলে লাভ আছে, আমাকে ওর মাথায়ও প্যারা আছে, আবার আমি একটা এডিশনাল বোঝা দিব, ও প্যারা খাবে, ও স্যাড হবে, কালেকটিভ এনার্জি ডাউন হয়ে যাবে, কি দরকার? সো এইটা, বাট I've got a lot of feedback যে I don't share my problems. একদম সেম কাজটা না, মানে আমি একটা কথা বলি, এই যে এখন আমি হুমায়ুন আহমেদের উপর চাপাই দিব, কারণ হুমায়ুন আহমেদ বলেছে দুঃখ তো বিলাবার জিনিস না। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় কি, দেখো হুমায়ুন আহমেদ কি তার পার্সোনাল লাইফে কষ্টের মধ্যে থাকতেন না? হ্যাঁ থাকতো, হয়তো বা অনেক কষ্ট দূরীভূত হতে পারতো প্রপার একটা কমিউনিকেশনে, যে তার ভেতরে কষ্ট আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমরা যেই মানুষটাকে কষ্ট দিব না বলে অনেক কিছু শেয়ার করি না, সেই মানুষটা কিন্তু মনে মনে চিন্তা করতেছে যে
আমি কি ওর কাছে ভ্যালুয়েবল না যে আমাকে জানাচ্ছে না? সামটাইমস ইন সাম কেসেস। আমি বেশ অনেকগুলো বিজনেসের করি, কি বলে, ইনিশিয়েট করার চেষ্টা করি অনেকগুলো বিজনেস। না ওই দিকে যাচ্ছি না, এখন বিজনেস কনসালটেশন আমি করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যখন বলছি যে মানে প্রথম থেকে আমি দেখা যাচ্ছে ভার্সিটি থাকা অবস্থায় একবার একটা বিজনেস শুরু করলাম, এটা করলাম, এরকম বেশ আমার আলহামদুলিল্লাহ ভালো ভালো ফেইলিওরের ট্র্যাক রেকর্ড। আর যে সকল প্রজেক্টের জন্য আমি কাজ করছি, অর্থাৎ এমপ্লয়ার আমাকে এমপ্লয় হিসেবে দিচ্ছে, আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো ভালো হয়েছে নিজে, কারণ কি আমি ফুল টাইম দিতে পারতাম না, নিজে অনেক ফেল করতাম। তো ওই জায়গায় একটা কমন জিনিস থাকতো কি, আমি যখনই কিছু একটা করতাম বাসা থেকে দেখতাম কি আব্বু আম্মু কেমন জানি একটা ফিল করতেছে, এই ছেলেটা যে কি করতেছে কেমন জানি, আর আমি তাদের কাছ থেকে জিনিসটা লুকাইতাম। এত বছর পর আমার বড় ভাই আমাকে তারপর বলতেছে যে ইউ নো হোয়াট, তুমি তোমার সবচেয়ে বড় স্ট্রেংথগুলোকে ইউজ করতেছো না। বলো হোয়াট মানে কি? তুমি বাসায় ঢুকতেছো, অর্ধেক কথা শেয়ার করতেছো, অর্ধেক কথা এমনভাবে সরাচ্ছ যেন আব্বু আম্মুর টেরি না পায় বাইরে তোমার কী কী হার্ডলস গেল। ওই যে নতুন একটা বিজনেস শুরু করতেছো ওইটা নিয়ে, কেননা তারা এখন কি চিন্তা শুরু করবে, কি কি প্রবলেম হবে, এই হবে না হবে, সব কিছু ভেবে। ওয়্যারঅ্যাজ আমার বড় ভাই বলতেছে আমি অমুক কাজটা করলেও দেখছো আব্বুকে এমনভাবে বলি, আব্বু বিকামস মাই পার্টনার ইন দ্যাট পার্টিকুলার কেস। বাপ যখন পিঠে তখন বলে তুই পারবি, আর সাজ্জাদ যখন ইউ ফিল লাইক আমি শেয়ার করলে আব্বু আম্মু তো ভাববে আমি পারবো না, খারাপ হবে, ডিফারেন্ট কেস। অ্যান্ড হোয়াট আই ডিড, আলহামদুলিল্লাহ, দ্য রিসেন্ট বিজনেস দ্যাট আই হ্যাভ স্টার্টেড, আলহামদুলিল্লাহ, ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি। ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি প্লিজ, এক্স্যাক্টলি ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি, সেটাই বিজনেসকে আপস্কেল করার জন্য ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যান্ড এগুলোর জন্য কনসালটেন্সি। সো সেটা নিয়ে যখন আমি আমার বাবা মাকে বলবো ভেবে ভেবে ফাইনালি একদিন খুব সুন্দর করে তাদের সাথে শেয়ার করলাম। ভাই চিন্তা করো, আমি ভাবতেছিলাম ওকে দিস ইজ গোয়িং টু বি মাই 5th বিজনেস, তো এবার কি যে বলে, কারণ চাকরি করে মাশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট কামায় নিয়ে প্রত্যেকবার ঢাইলা নাই করে ফেলি, ব্যাঙ্ক ব্যালেন্স 0। তো এবার জানি কি হয়, ইউ নো হোয়াট, আব্বু আম্মু কালেকটিভলি যখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোমাকে এইভাবে সাপোর্ট করবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা করতে পারো, আচ্ছা সমস্যা নেই। ওয়ারাস আমি চিন্তা করতেছিলাম আমি এইভাবে কাজ করলে কোন সময় যদি বাসা ভাড়াও না দিতে পারি, আব্বু আম্মুর অ্যান্সারগুলো এতটা পাওয়ারফুল ছিল, আমার বড় ভাইয়ের সাপোর্টটা এমনভাবে ছিল, বিশ্বাস করো। প্লাস আমার বউ যখন বলতেছে ফাইনালি আমার মনে হচ্ছে এটা খুব ভালো হবে, আমার যে পাওয়ার, আমার যে ফিলিং, সো আই হ্যাভ স্টার্টেড শেয়ারিং। এবং আমার বউ লাস্ট 1 উইক ধরে বলতেছে তোমার কি হয়েছে, তুমি আমাকে কেন বলতেছো যে তুমি এটা করবা এখন, বিকজ আই হ্যাভ ফাইনালি স্টার্টেড শেয়ারিং উইথ মাই ওয়াইফ। সব কিছু আবার গুছাই বলি, সব কিছু বলি না, বিকজ আমি এতদিনে বুঝতে পারছি আমি ঘরে ঢোকার পর আমার যখন অনেক ক্লান্ত শরীর থাকে, দরজা করার পর আমার বউয়ের চেহারা যদি এরকম থাকে যে দরজা খুলে বলতেছে এটা হয়েছে, কারণ আমার তো কোনো প্রবলেম নাই, ও জানে যে ওর লাইফে অনেক প্রবলেম, আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো অলওয়েজ আরে ওয়াইরাজ ও দরজা খোলার পর আজকে কী অবস্থা গেছে, তোমাদের তো অনেক প্রেশার যেতেছে, তাড়াতাড়ি বসো আমি শরবত দিচ্ছি। ও ইচ্ছা করে এমন একটা হ্যাপিনেস তৈরি করতেছে, ও জানে আমার ভেতরে একটা ট্রান্সফার হয়। বিশ্বাস করো আমার কাছে মনে হয় কি আমি সব ভুলে যাই। ইউ আন্ডারস্ট্যান্ড? সো শেয়ারিং ইজ দ্যাট ইম্পর্টেন্ট, ইউর হার্ডলস উইথ দ্য রাইট পারসন, বিকজ আনলেস তুমি অটোমেট করতে পারবা না তোমার ওই টিমটাকে, যেই টিমটাকে নিয়ে তুমি বৃদ্ধ হতে চাও। So why I'm saying this, brother, I'm not Ayman Sadiq, but I see many things in you. আমাদের বয়সের পার্থক্য বড়জোর কিছু মাস বা হবে, বাট আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ বিন ডুইং ফেনোমেনাল। কিন্তু এই মানুষগুলো কেন এত কিছু বলতেছি, বিকজ I don't want you to lose your focus, যেটা তুমি করে যেতেছো, যে কন্ট্রিবিউশনটা তুমি দিয়ে যেতেছো। আমি বলতেছি না বিয়ে করলে মানুষ, এটা বলতেছি না, কিন্তু সামনের দিনগুলোতে না এমন অনেকগুলো জিনিস আছে সেটাতে এই স্মাইলি ফেসের সাথে সাথে এমন অনেকগুলো জিনিস সাথে থাকে। আমরা অ্যান্ড্রু টেটকে দেখি, এক এককে দেখি, এক একজনের পার্সোনালিটি এক এক রকম, তাই না? আই ওয়ান্ট পিপল টু বি লাইক ইউ, বাট এইটার সাথে আরও অনেক কিছু জিনিস আছে যেটাকে অ্যাকসেপ্ট করা না, আই উইল হ্যাভ টু শেয়ার।
I will have to share. Unless you share, ওই যে টিমটাকে তুমি বলতেছো এলিমেন্ট করবো, অটোমেট করবো, ডেলিগেট করবো, এই করবো, না দিন শেষে তোমার বউ সবসময় বলে যাবে আরে বুয়া এই প্রবলেম হয়েছে, বাচ্চার এইটা হয়েছে, এইটা হয়েছে, সেটা হয়েছে। Unless you start sharing. I do not know. I'm বেশি বলে ফেলতেছি, I'm বেশি বলে ফেলতেছি। I have got this feedback from a lot of people. আমাকে বলছে যে শেয়ার করাটা, তো আমি চেষ্টা করছি। না আলহামদুলিল্লাহ, মানে এই বেশি হয়েছে, মানে যদিও আমি আমিন না, ও আমাকে টাকাও দিবে না এই সেশনের জন্য, কিন্তু মাই কনসার্ন ইজ তুমি যদি কোনো কারণে কোনোদিন ডাউন হয়ে যাও, আমরা যে কি জেম হারাবো ভাই। না ইনশাআল্লাহ লুজ, আল্লাহ দোয়া করি we'll have the second podcast with two second podcast, তারপরে ইনশাআল্লাহ আওয়ার পিনিকে চলে আসবে। না আমি আইমানরে ওটাই বলতে চাই, ও অ্যাকচুয়াল রাফসাল তো ছোট ভাই, ইউ নো হোয়াট আই মিন, লাইক ওই মানে on camera, off camera, you know, and he carries this energy. Ayman the boro bhai, you know, he carries this energy, mashallah, খুবই wonderful. Ayman, আচ্ছা আমরা মোটামুটি exactly আমি বলবো যে মানে আজকে শেষ করতে হইতেছে, কিন্তু লাস্ট রিমার্কস এবং লাস্ট দোজ ডিপ ওয়ার্ডস যেটা তুমি মনে করো যে এখনো বাকি রয়ে গেছে, দূর এই দুইটা তো আমরা এখনো এগুলো জিজ্ঞেসই করবো না। I'll just say যে আমাদের লাইফের একটা প্ল্যানিং থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে যে রিসেন্ট টাইমসে আমরা অনেক কিছু মাথায় নিয়ে ঘুরি, এবং যেসব জিনিস নিয়ে ঘুরপাক খেতে থাকে, এ যখন লিখে ফেলা হয় তখন জিনিসপত্র অনেক ক্ল্যারিটি পায়। সো আই হ্যাভ রিসেন্টলি স্টার্টেড রাইটিং। আমি যখন লিখি তখন আবার আমার ওপেন স্লিট, আমি লিখতে অতটা ভালো না, সো আমি ইংলিশ বাংলা মিলায় ঝুলায় লিখি, মজা লাগে। সো ইউজ টু হয়ে গেছি। আমি একটা স্প্রেডশিটে গুছাই। স্প্রেডশিটে যখন আমার থটসগুলো ড্রপ করা শুরু করি তখন আস্তে আস্তে না প্যাটার্নটা চলে আসে। অ্যান্ড আমার লাইফে সব কিছুই খুব প্যাটার্নে চললে আই ক্যান বি অন কন্ট্রোল, যে একেবারে প্রপারলি আগাচ্ছে। ইভেন যেমন আমার ফুটবলের টিমে ডাকাডাকি হয় না একে ওকে, আমার সাথে যে ক্যাপ্টেন হয় আমি আগে দেখি যে প্লেয়ার লিস্টগুলো কি এটাকে না আগের থেকে সেট করে রাখি, কিন্তু সেট করে না। মেটিকুলাস টু দ্যাট লেভেল যে এইভাবে চিন্তা করতে হবে। অ্যান্ড এই জায়গাটাতে আমাদের কাছে মনে হচ্ছে, স্পেশালি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ইউথ, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বলি, তারা খুব একটা করে না, প্রবাবলি তারা এই গাইডেন্সটা পায় নাই। সো আমি জাস্ট চাই যে আজকে যারা দেখতেছে অনেকগুলা উইজডম নাগেটস ছিল, অনেকগুলো অ্যাকশনেবল আইটেমস ছিল। সো দিন শেষে এটা তখনই কাজে দেবে যদি ওরা ওটা কাজে লাগায়, সেটার জন্য লিখে ফেলে প্রপার প্ল্যান করে। অ্যান্ড 0 to 1 ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। 0 to 1 হয়ে গেলে কিন্তু 2, 3, 4 হয়ে যায়। 0 থেকে 1 ফার্স্ট স্টেপটা নেওয়া ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। লাইক ঘুম থেকে ওঠা 0, ঘুম থেকে উঠছি 1, দাঁত ব্রাশ করতে হাফ দাঁত ব্রাশ করে কিন্তু কেউ বলে না আচ্ছা টায়ার লাগতেছে, 2, 3, 4 আটকায় না। আমি জাস্ট বলবো যে পডকাস্টের পরে 0 to 1টা যেন হয়ে যায় অ্যান্ড সলিড একটা প্ল্যান। আর লাস্ট একটা কনসেপ্ট শেয়ার করে রাখতে চাই যে শ্যাডো মেন্টর, বিকজ প্রবলি এই ভিডিওতে যারা আমাকে দেখবে অনেকে হয়তো ফার্স্ট টাইম চিনবে, অনেকে হয়তো আগে থেকে চিনে, যারা আগে থেকে চিনে তারা চিনে বিকজ অনলাইনে আমাকে দেখছে, রাইট, মোস্টলি। সো দের ইজ এ কনসেপ্ট অফ শ্যাডো মেন্টর। আমি যখন মেন্টরের কথা বলি আমি জানি উত্তর কী আছে, আমার তো কোনো মেন্টর নাই, আমি কার কাছে যাবো। সো শ্যাডো মেন্টর কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। অনলাইনে যদি কাউকে আমি মেন্টর মানি, ওর ভিডিওগুলো দেখি, আমি ওকে মেন্টর, ও জানে না আমি কে। So that's simple as that. I have a lot of mentors. বাংলাদেশে আছে, বাইরের যারা আছে ওরা বিদেশি, ওরা তো ইউটিউবে ভিডিও বানায়, আমি দেখি, আমি ওকে গুরু মানি বা মেন্টর মানি, বাট ও জানে না আমি কে। বাট ওর লাইফ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি। অ্যান্ড আজকের দুনিয়ায় এভরিথিং ইজ ওপেন সোর্স, এভরিথিং ইজ ওপেন। সো অল ইউ নিড ইজ দ্য হাঙ্গার। অ্যান্ড ইফ ইউ বিলিভ ইন দ্য কনসেপ্ট, স্টপ কমপ্লেনিং, স্টার্ট ডুইং, ক্যান স্টার্ট ডুইং আ লট অফ স্টাফ। সো জাস্ট ফাইনাল রিকোয়েস্ট, 0 to 1 আফটার দিস পডকাস্ট, প্লিজ। অসাম। এই মুহূর্তে ইউটিউব বন্ধ, গো রাইট। ঠিক আছে, তাহলে আমরা এটা এন্ড করি, ঠিক আছে? শিওর, ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট এপিসোডে।